আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি বাবু ভাইয়ের ঘটনায় চলে যাব এবং বাবু ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ঘটনা অ্যান্ড তারপরে উনিও আজকে একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা বলবেন। তো চলুন শুনে আসি বাবু ভাইয়ের সেই চমৎকার ঘটনাটি। আমি জানি আপনারা অনেকে ওয়েট করছেন সেজন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটি আমাকে বলেছে জামিল। ওর বাসা হচ্ছে আপনার রাজশাহীর একটা অঞ্চলে আর কি, যে কোনো একটা গ্রামে আর কি। আমি স্পেসিফিকলি লোকেশনটা জানি না, বাট ও আর কি ওদের ফ্যামিলির কিছু দুঃসম্পর্কের আত্মীয় থেকে আপনার এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়। আচ্ছা, তো ওই কাহিনীটা শেয়ার করে আমার কাছে। ওকে। এনিওয়েজ, তো ব্যাপারটা হচ্ছে যে জামিলদের ফ্যামিলি ছিল একসময় একান্নবর্তী পরিবার, এবং ওদের দাদার আর কি পিতৃকুলের অনেক টাকা পয়সা ছিল আর কি। জাস্ট টু বি ভেরি রিচ, অনেক টাকা পয়সা ছিল। এনিওয়েজ, তো ওর লাস্ট ওর বড় চাচা যখন ছিল, সে ছিল কন্ট্রোলে সবকিছুর। তো উনি মারা যাওয়ার পরে ওদের সম্পত্তি কিছুটা আপনার এই ভাগাভাগির ব্যাপার চলে আসে আর কি। তো হিসাবে ওই জামিলের যে বাবা বেশ কিছু আর কি সেখান থেকে টাকা পয়সা পেয়ে যায়, এবং মানে তাদের সম্পত্তির বেশ একটা বড় চাঙ্ক ওদের ভাগ্যে জোটে আর কি। তো যাই হোক, তো এগুলোর প্রদেশন ওর আব্বা নেওয়ার চেষ্টা করে, বাড়িতে যায়, এবং জামিলকেও এটাতে ইনভলভ হতে হয় সবকিছুই করার পরে। আচ্ছা, তো যখন এগুলো নেয় তখন ওদের কাছে নাকি ওদের ফ্যামিলির কিছু মানুষের আর কি কিছু মানে এরকম কথাবার্তা আসে যে এই জায়গাটা তোমরা ছেড়ে দাও। আছে আপনি গ্রামে যখন অনেক বড় সম্পদ হয়, এই জায়গাটা ছেড়ে দাও, এটা সেটা এরকম আর কি। মানে হ্যাঁ, তো মানে নাহলে ঝামেলা হবে এরকম হ্যাঁ, ব্যাপার। তো ওর বাবা তখন বলে যে আসলে আমি এখন ডিসাইড করতে পারছি না, আমার বড় ছেলে ও দেখুক, আমরা বাসায় একটা ডিসিশন নেই, তখন আমরা ঠিক করবো কাকে কোনটা ছাড়বো। মানে গ্রামে বা এরকম জায়গায় নাকি এরকম ব্যাপার থাকে যে কোনো সম্পত্তির সিগনিফিকেন্স কারো কাছে বেশি থাকে, আচ্ছা, ওটা তারা চায় যে ওটা নিতেই হবে এরকম আর কি। আচ্ছা, দেখা যাচ্ছে এই একটা অঞ্চল, সেটা একজনের ভাগে পড়ছে, বাট এটা আরেকজন চায়। থিংস লাইক দ্যাট। আচ্ছা, তো এরকম আলোচনার এক পর্যায়ে মানে ওর বাবা বলে যে এখন কিছু করবো না, আমরা যেটা পাইছি ওটা নিয়ে আসি, তারপর আমরা চিন্তা ভাবনা করে তোমাদের সাথে কথা বলবো। তো এইভাবে করে আর কি ওর বাবা একটা সেটেলমেন্টে যায়, বাট কিছু মানুষ ওদের প্রতি হ্যাপি ছিল না আর কি তখন থেকেই। এনিওয়েজ, তো জামিল যখন নাকি আপনার ইন্টারমিডিয়েট শেষ করে আর কি অনার্সে ভর্তি হয়, তো এরকম সময় নাকি ওর লাইক সাইকোলজিক্যাল বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়। তো সে বলে যে আমি পরিবারের সাথে থাকতে পছন্দ করতাম, খাওয়া দাওয়া করতাম, বাসায় একটা ফ্যামিলি টাইপ ছেলে ছিলাম আর কি। বাইরে বন্ধুদের সাথে যতটা সময় কাটাই, বাসায় একটু বেশি কাটাতাম। তো আমার ওই সময়টাতে এমন একটা চেঞ্জ আসলো যে আমি বাসায় থাকতেই চাইতাম না, বাইরে বাইরে থাকতাম, বাইরে ঘুরতাম। হ্যাঁ, রাতের বেলা বন্ধুর বাসায় থাকতে ভালো লাগতো বেশি। দেখা যেত যে এরকম মানে সবসময় এইভাবেই সময় কাটাতাম আর কি। সময় আমার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, পড়াশোনাটাও চেঞ্জ হয়ে গেল। সে একটা বাংলাদেশের বেশ রেপুটেড একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল। তো সেখানে যে পড়াশোনারও ক্যারিয়ারেরও খুব খারাপ অবস্থা বানিয়ে ফেললো সে। তো বুঝতে পারছিল না, নিজের অজান্তেই নাকি হচ্ছিল। তো ফ্যামিলির সবাই বলে যে ছেলেটা আসলে যেটা করতেছে সেটা হচ্ছে যে সে উচ্ছন্নে গেছে আর কি। তো বেসিক্যালি ও নিজে আবার চিন্তা করতে একটা সময় বসে যে আমি হোয়াট আই এম ডুইং, আমার তো এটা করা ঠিক না, আমার করার কথা হচ্ছে আমার পড়াশোনা করার কথা, আমার স্টাডি করার কথা, আমি কেন এরকম করতেছি। তো এরকম দেখা যেত যে কারো বাসায় যে বসেই আছে ঘন্টার পর ঘন্টা বন্ধুর বাসায়, অথচ তার কিন্তু আসলে খেয়াল নাই না, এবং মন থেকে মনে হচ্ছে যে আমি বাসায় চলে গেলে ভালো হতো, বাট কিছু একটা কারণে সে ওখানে বসে আছে। আচ্ছা, তো তার ফার্স্ট ডে এর ঘটনা আর কি, যখন থেকে যে সেই প্যারানর্মাল জিনিসগুলা মানে ফার্স্ট ডে এটা দেখা শুরু করে, সেটা হচ্ছে যে এক বন্ধুর বাসায় বসেছিল সে ছাদের মধ্যে, এবং অনেক রাতে আর কি। বন্ধু আর সে ছাদে আড্ডা মারতেছিল। তো বন্ধু এক বললো যে আমি বাসা থেকে যাই কফি নিয়ে আসি, তুই বয়। হ্যাঁ, ওরা মগ ভর্তি কফি খেত আর কি রাতে। তো একটা সময় দেখা গেল যে ওর সাথে বন্ধু চলে গেছে। অনেকক্ষণ পর ছাদের মধ্যে মনে হচ্ছে যে শব্দ হচ্ছে এই পাশে, মানে যে জায়গা দিয়ে মানে সিঁড়ি ঘরের যে রুমটা থাকে ওখানে। তো টপ টপ করে শব্দ হচ্ছে। তো মনে করছে ফ্রেন্ড মনে আসছে। তো একটা মানে সিগারেট ধরায় বলতেছে অমুক আসছিস, তো কোনো খবর নাই। তো কিছু বললে কে শব্দ করতেছে, তো উঠে যায় সে ওই গেটটা খুলে ফেলে, গেটটা খুলে দেখে যে ওই জায়গাটা কেউ নাই, সিঁড়িঘর মানে একদম নিশ্চুপ খাগা। তো এই সময় সে দেখে যে তার যে সিঁড়িঘরের যে লাইটটা ছিল ওখানে, ওই লাইটটা স্টার করা শুরু করছে আর কি। আচ্ছা, মানে বন্ধ চলছে, এরকম বন্ধ চলছে। এটা কি মানে কোনো সমস্যা বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যা বা কিছু। এই সময় ওর কাছে মনে হচ্ছে কানের কাছে কেউ এরকম করে একটা বাতাস এরকম দিচ্ছে, এবং হি ফেল লাইক ঠিক পেছনেই কেউ আছে সামনে। তো ফট করে ঘুরে দেখে কেউ নাই, এবং মানে
ওই দিন থেকে নাকি ওর এই জিনিসগুলো শুরু বেশি হয়ে যায়। তো যখন ফিরে আসে ওর মাথাটা ঝিমঝিম করতেছিল, ঘামতেছিল। বাসার থেকে একটু পরে বন্ধু আসে, আসার পর বলে যে কি ইচ্ছে তোর, বলে যে আমার ভালো লাগতেছে না, আমি বাসায় চলে যাবো। বলে এখন তো রাত 12টা বাজছে, তুই আমার বাসায় থাক আজকে। বলে না আমি চলে যাবো বাসায়। তো বাসায় চলে যায়। তো বাসায় যেয়ে যখন নাকি ও রাতে ঘুমায়, ওর মনে হতো যে ও যখন ঘুমায় আছে মানে শুইছে আর কি, ওই দিন ও ফার্স্ট সেটা উপলব্ধি করে ওর কানের কাছে কেউ ফিস ফিস করতো আর কি। ঠিক মনে হতো যে ঘুমায় আছে, ঠিক কেউ একজন আসতো ওর কাছে, মানে মনে হতো যে কানের কাছে কেউ ফিস 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 কিছু বলে আর কি, খুব উইসপারিং টাইপের সাউন্ড, বাট মানে সো ক্লিয়ার, মানে ইটস নট লাইক অ্যাকচুয়ালি মানে দূরের কোনো উইসপার না, মানে কানের কাছে কেউ এসে কথা বলতেছে। আচ্ছা, এরকম সে ফিল করা শুরু করলো। তো ব্যাপারগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যায় ওর জন্য, খুবই স্বাভাবিক, খুবই ডিস্টার্বিং হয়ে যায়। এবং মানে স্লোলি যেটা হয় জামিলের, যে ও আরো চেঞ্জ হওয়া শুরু করে। সেই চেঞ্জটা হচ্ছে আগে যেটা সেটা এক্সট্রোভার্ট ছিল, বাইরে যেত, এখন সে কি যে ইনকিউবাস হয়ে যায়, ঘরের মধ্যে থাকা শুরু করে। এবং একটা পর্যায়ে তার নেচার গুলো একটা পাগলামি চলে আসে, বাসায় করতে করতে চিল্লি এটা সেটা করে, কথাবার্তা ঠিক মতো বলে না, এবং ওর আপনার এই নখ টক বড় হওয়া শুরু করে, চুল বড় হওয়া শুরু করে, বাসার মানুষ মেন্টালিও কেমন যেন একটু সিচুয়েশন তৈরি হয়। তা এখন ওকে চিন্তা করে যে বাসায় যে ওকে এরকম মানে রাখা ঠিক না, ও দেখা যাচ্ছে যে ওই হঠাৎ করে খামাখা চিৎকার চেঁচামেচি করে কাউকে মার দিয়ে ফেলে এরকম। তো ওকে প্রায় দরজার তালা বেঁধে রাখতো, তালা মেরে রেখে দিত বাসার আচ্ছা ভেতরে। আচ্ছা তো পড়াশোনা সব বন্ধ, সবকিছু শেষ তার। আচ্ছা তো ওর আব্বা একবার এরকম বাসার মধ্যে তার বাবার একটা ফ্রেন্ড আসছে আর কি, বয়স্ক আর কি। তো উনি এসে বলতেছে যে ওখানে গড়গড় করতেছে কে তোমার বাসায়, তোমার ওই যে রুমটার ভেতরে বলে থেকে গর্জন করতেছে এরকম। ও এরকম করতো, পাগলামি করতো, দরজা লাথি মারতেই করতো। তোর বাবা বলতেছে এটা আমার ছেলে, এই ওর কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তো উনি যে দেখে আর কি, ওই বাসার গেটের কাছে যায়, যে ওদিকে দেখে, বলে যে আমাকে খুলে দেন দরজা। বলে না, ও উল্টা পাল্টা আচরণ করতে পারে আপনার সাথে, ব্যাপার না। তো উনি তারপর অনেক রিকোয়েস্ট করার পর দরজাটা খুলে দেয় আর কি, দেখার জন্য আর কি। তো বলছে বাবার ফ্রেন্ড যখন গেছে কথা বলতে, তখন নাকি সে পুরা অনেকটাই নর্মাল, খুব ভদ্র মতো তার সাথে কথা বলতেছে, সালাম দিয়ে এটা সেটা। তো বলতেছে তুমি এরকম করো কেন? তো ওইখান থেকে বলতেছে যে না আমি তো এরকম করি না, আমি কোথাও আমাকে খামা কাটকা রাখছি এখানে। তো উনিও বেশ কনফিউজড হয়ে যায়। তো যখন ওনা চলে যাচ্ছে গেট দিয়ে, তখন নাকি গেটটা যখন লাগাই দিচ্ছে, তখন নাকি পিছন থেকে শুনে একটা গালি দিচ্ছে, ওই বাবার ফ্রেন্ডকে গালি দিচ্ছে। তো উনি তখন বোঝে ব্যাপারটা, উনি ওই ওর বাবাকে বলে যে দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার ছেলেকে কেউ কোনো কিছু করছে বা কোন রকম পদস্থ হয়েছে তোমার ছেলে, এটা নর্মাল না। মানে এই ধরনের আচরণ গুলো তখনই হয় মানুষের ভেতরে, যখন সে পদস্থ হয় বা তার তাকে কেউ মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে আর কি, তখন হয়। তখন বলে যে আমি এখন কি করতে পারি, বলে যে তুমি অমুক জায়গার একটা পেশা, মানে যার কথা বলছে ইনি ঢাকা শহরে বেশ রিনাউন্ড ছিলেন, এখন মানে ওটা বলার প্রয়োজন দেখছি না। একজনের কথা বলে যে ওখানে যাও, ওখানে যে তুমি কথা বলো, দেখো কিছু একটা উনি সলিউশন দিবে আর কি। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে ওরকম ওখানে যায়, ওর বাবা, যে এরকম মানে আপনার সময় করে পীর সাহেবের সাথে দেখা হয় না, একটা সময় দেখা হয়। তো পীর সাহেব দেখার পরই বলতেছে যে ছেলের নাম ছবি টবি দেখে বলতেছে আপনার ছেলে যে কেউ কিছু করছে। আচ্ছা আমি আপনাকে বলতাম যে আমি খুব লজিক্যাল চিকিৎসা দিই, আমি বলতাম যে আপনাকে ডাক্তার দেখান বা সামথিং, বাট আমার মনে হয় আপনার ছেলে করছে, বিকজ অফ যেসব লক্ষণ শুনলাম প্লাস আপনার ছবি দেখে আমি যা বুঝতেছি তাকে কিছু করা হয়েছে। তাকে আপনি আমার কাছে নিয়ে আসেন। তো সম্ভবত আনতে পারবেন না, সে আসতে চাইবে না। আর যদি মানে সে মানে আর কি না আসে, তাহলে আমি সাধারণত যাই না এখান থেকে বাইরে, যেহেতু আমি এই রুকিয়া কাজগুলো করি, সাধারণত আমার মানে যাওয়া হয় না, এখান থেকে বেরোনো হয় না, এটা আমার জন্য একটু বাজে ব্যাপার। বাট যদি একান্তই না পারেন, তখন আমি আপনার বাসায় যাব। আচ্ছা তো জামিলের বাবা অনেকভাবে ট্রাই করে ছেলেকে, বলে যে তুমি আমার সাথে চলো, যদিও তাকে বাইরে নিয়ে যাওয়াই তখন খুব বিপজ্জনক ছিল। ঠিক আছে, বাসার থেকে পুরোপুরি সে একটা ইনসাইন টাইপের মানুষ হয়ে গেছিল, মানে নখ টক বড়, চুল টুল বড়, বাজে আচরণ করে বাসায়, মানে দেখতে পাগল 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 পাগল। হ্যাঁ, তো তাকে বাসায় নিয়ে যাওয়া, তোর আব্বা অনেক কথা বলে ওর মার সাথে লাস্টে আলাপ করে ওই পীর সাহেবের কাছে মাকে নিয়ে যায়। তো ওর মা যে রিকোয়েস্ট করে যে আপনি একটু চলেন, আমার ছেলের খুব খারাপ অবস্থা, কান্নাকাটি করে। তো পীর সাহেব শেষ পর্যন্ত ওদের বাসায় আসে। তো ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু জামিল পরবর্তীতে শুনছে, মানে হি ক্যান নট রিমেম্বার দ্যাট টাইম, সে কিন্তু ওই টাইমটা মনে করতে পারে না এখন। ঠিক আছে, সেগুলো তার শোনা কথা, তার মানুষের কাছ থেকে। আচ্ছা তো সে বলতেছে যে যখন পীর সাহেব আমাদের বাসায় আসছে, সে নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে নিচ থেকে, মানে পীর সাহেব নিচে, সে উপরে, তখন নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে। মানে আপনার এই লাথি মারে, চিল্লায়, গর্জন করে, হ্যাঁ, মানে লাইক স্প্লিট ভয়েস হয়ে গেছে তার, এরকম টাইপ অফ থিংস। আচ্ছা ওকে লাইক বাজে একটা মানে আচরণ, মানে মনে হচ্ছে যে দুইজন মানুষ কথা বলে, এই ধরনের একটা ব্যাপার। তো পীর সাহেবকে উপরে নিয়ে আসছে। পীর সাহেব আসার পরে ওদের বাসায় নিয়ে আসলো, আসার পরে ওদের যে ওর রুমে
নিয়ে যাওয়ার জন্য গেট খুলে দেয় আর কি। তো ঢোকার পর পীর সাহেবকে দেখি সে অকথ্য ভাষা গালাগালি শুরু করছে। আচ্ছা, এটা বলার পর তো পীর সাহেব কিছু দোয়া টোয়া পড়ে তাকে বসেছে, বসে কথা বলছে। অনেকক্ষণ তাদের মধ্যে এক ধরনের তর্ক হয় রাসেল ভাই। তর্কটা সাধারণত আমরা অনেক সময় মুভিতেও দেখি, ইংলিশ ছবিতেও যখন দেখা যায় আপনার কোন রকম এক্সোসিজম হয় তখন হয়। বাট এই ধরনের জিনিসটা খুবই ন্যাচারাল জিনিস, এটাকে জানি কেউ সিনেমেটিক না ভাবে। জি। কারণ অ্যাকচুয়ালি জিন সম্প্রদায় কিন্তু অ্যাকচুয়ালি তারা ইন্টেলিজেন্ট হলেও তাদের মাথায় কিন্তু Exist করে তারা, হ্যাঁ। এবং তাদের ইন্টেলিজেন্স থাকলেও তারা কিন্তু আমাদের সাথে থেকে লজিকে দুর্বল। ও আসলেও, হ্যাঁ, এবং আচ্ছা। যত রুকিয়া হয় যারা মুসলিমরাই বেশি করে, এখন ইংল্যান্ডে মুসলিম যারা হুজুর আছে ওনারা বেশি করে, বেশি করেন, হ্যাঁ। ফাদাররাও করেন। তাদের মূল ব্যাপারটাই থাকে ওই এভিল এন্টিটিটাকে বোঝানো যে দিস ইজ নট ইউর প্লেস, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এখানে আসছো কেন, এটা তোমার জায়গা না। তোমাকে বিভিন্ন জায়গায় না আছে, এবং বিভিন্ন রেফারেন্স দেওয়া হয় তখন, বিভিন্ন পবিত্র গ্রন্থের থেকে রেফারেন্স দেওয়া হয় যে তোমাকে এখানে আসতে না করা হয়েছে, বা তোমার এটা জায়গা না, কেন আসছো, এবং কথাটা বের করে নিয়ে আসে। এবং এরকম একটা ডিবেটের মাধ্যমে কিন্তু ওইটা বলে ফেলে থাকে, বুঝছেন, ওই যে ওই ইসের ভিতর থেকে যে আমাকে পাঠানো হয়েছে, আমি এখানে আসতে চাই না, বাট এটা আমার কাজ না, আমাকে পাঠানো হয়েছে, এবং আমাকে যেহেতু জব অ্যাসাইন করা হয়েছে ওকে শেষ, মানে ওকে এরকম তিলে তিলে শেষ করার জন্য আমি এটা করেই ছাড়বো। তো যাই হোক, তো ওনাকে ওই যিনি পীর সাহেব উনি কনভিন্স করেন যে তুমি এটা পারবা না, এবং তাকে ওই সময়ের জন্য তাকে ওখান থেকে তার মধ্যে থেকে স্প্লিট করে দেয়, সরায় দিয়ে তাকে কিছু তাবিজ দেয়, মানে কিছু লেখা টাকা, মানে দোয়া লেখা, এগুলো বলে পানি টানি পড়ে খায়, বিভিন্ন রকম জিনিসপত্র দেয় আর কি। বলে যেটা একটা তালিজমান দিয়ে বলে যে এটা সবসময় তার সাথে রাখতে হবে, এবং আপনার ছেলেকে সবসময় আপনারা দোয়া পড়বেন, এবং সবসময় আপনারা প্রত্যেক ওয়াক্তে যখন নামাজ পড়বেন ছেলের রুমে আসবেন, মানে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, ফু দিবেন, এবং তাকে সবসময় এভাবে ট্রিট করবেন, এটা নিয়ম। এবং আরো কিছু তাদের প্রসিজার বলে দেয় যে এই কাজগুলো করতে হবে, এবং এরপর থেকে তারা ওই ট্রিটমেন্টটা শুরু করে। এবং আজব ব্যাপার রাসেল ভাই, যে যেদিন ওই পীর সাহেব থেকে ঝেড়ে গেছে ওই দিন সে একটা লম্বা ঘুম দেয়। ঘুম দিয়ে পরদিন সকাল থেকে না সে পুরোপুরি বলে যে তার কিছুই মনে নেই তার আগের দিনের কথা, যে এতদিন কি হয়েছে, তার চুল দাড়ি কেমন লম্বা হয়েছে, হি ক্যান নট রিকল এনিথিং। আচ্ছা, এবং তার এগুলো সব নষ্ট কাটা হয়। তো যখন তাকে পরবর্তী জিজ্ঞেস করে জিনিসগুলা কি, তুমি কি এরকম হয়েছিল কেন, সে ভাষা কিছু জিনিস মনে করতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে যে সে ধরেন যে ঘুমায় আছে, তাকে মানে কেউ এসে জানলা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো বাইরে, কিন্তু ওই যে লোহার গ্রিল এটার জন্য পারতো না। তারপর তাকে আরো কিছু জিনিস দেখাতো, মানে একটা আজব ওয়ার্ল্ড দেখাতো, যে ওয়ার্ল্ডটা সে কখনো দেখে নাই, আচ্ছা, এরকম কিছু ওয়ার্ল্ড দেখাতো। এবং আরো কিছু আজে বাজে মানে জিনিস সে দেখতো, যেটা ধরেন যে বিভৎস চেহারা, তারপর মানে এই ধরনের মানে ডিলিউশনের মধ্যে ওকে নিয়ে যেত সবসময়, ঠিক আছে। এবং মানে এই মানে ব্যাপারগুলোর মধ্যে যে সে যেত সেগুলো ভাষা সে মনে করতে পারে, বাট সবকিছু মনে করতে পারে না। তো ওই পীর সাহেব যেটা করছিল, তাদের বাসার যে বারান্দা গাছের গোড়ার থেকে অনেকগুলো তাবিজ বের করছিল, এবং ওই ছেলের রুমের থেকে একটা চামড়া বের করে নিয়ে আসছিল পরবর্তীতে। চামড়াটা কোনো মানে পশুর মতো আর কি চামড়া, অ্যান্ড মানে এটা কোন পশুর চামড়া নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট, টেক্সচারটাই ডিফারেন্ট ছিল। এবং এটা দেখা বলছিল যে এগুলো আপনার ছেলেকে দিয়ে ক্ষতি করা হয়েছে, এবং আপনার ছেলেকে মানে শেষ করে দিতে চাইছিল এরা, যাতে আপনার পরবর্তী বংশধর না থাকে বা কিছু একটা, এন্ড থিংস লাইক দ্যাট। আর ব্ল্যাক ম্যাজিকের কথা উনি বলছে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয় যেটা করা হয় যে কোনো একজন যে করতেছে সে সিম্পলি ল এর বাইরে, যে মানে রিলিজিয়াস ল যেটা, কোনো কিছু না মেনে করতে কোনো কিছু একদম। না মেনে অপোজিট যেটা নাকি ইভিল, যেটা শয়তানকে তারা এই করতেছে, এবং শয়তান যে কোনো একটা জিনকে চালান করে দিতেছে কাজগুলো করার জন্য। জিন বা ডিমন, অনেকে ডিমন হিসাবে জানেন, অনেকে জিন, তাদেরকে চালান করে দিতেছে, এবং সে তার কাজটাই হচ্ছে সাইন থাকে যে একে একদম শেষ করে দেওয়া বিভিন্ন ভাবে। ওকে, সো বাবু ভাই, আমরা আপনার কাছে আবারও মানে ওয়েলকাম ব্যাক টু ইউ এগেন, এবং আর একটা স্টোরি ইনশাআল্লাহ আমরা শুনবো। সেটা কি ব্ল্যাক ম্যাজিক হবে না ডিফারেন্ট কোনো স্টোরি হবে? ইটস আপ টু ইউ, বাট আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। চলুন শুনে আসি ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। হে লিসনার্স, আমার নাম তাওকির ইফরাদ, আমার হোম টাউন হচ্ছে কুষ্টিয়া। তো ভাই ঘটনায় যাই। ঘটনাটা বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা, অ্যান্ড আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল আমার এবং আমার একটা খুব ক্লোজ একজন পার্সনের কাছে। আমার এবং আমার একজন খুব ক্লোজ পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, অ্যান্ড এই ঘটনাটা দেখতে যেহেতু করা হয়েছে, আমি জাস্ট অ্যাড আপ যেটুকু সেটুকু করছি। তাও ব্রিফলি আমি বলে দিচ্ছি একবার যে আমার উপর ঘটনা, মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, এর জন্য অনেক এফেক্ট আমি অ্যান্ড আরেকজন যার উপর করা হয়েছিল সেও ফেস করেছিল। লাইক তার ব্লাড ভমিট হতো, অ্যান্ড শুধু ব্লাড ভমিট না, ব্লাডের সঙ্গে আর কি পোকা আসতো, লাইক আর্থওয়ার্মস, সামথিং লাইক দ্যাট। একদম। অ্যান্ড আমার উপর যেটা হতো, আমি খুবই অ্যাক্রিমোনিয়াস হয়ে গেছিলাম, লাইক কিছু না, বাট আমি হঠাৎ করে অনেক বেশি রেগে যেতাম।
এন্ড এরকম অনেক আমার প্রবলেম হচ্ছে, মেন্টাল প্রেশার থাকতাম, ডিপ্রেশন, অবসেশন, আই ডোন্ট নো ওয়াই, বাট আই ইউজ টু লিভ লাইক দ্যাট। এন্ড আমার যে একটা প্রবলেম হতো সেটা হচ্ছে যখন আমি ঘুমাতাম, ইট ওয়াজ লাইক আই ফেল্ট লাইক আই ওয়াজ ফ্লোটিং, দ্য বেড ইজ ফ্লোটিং এন্ড আই ওয়াজ রিয়েলি ফ্লোটিং। আর আরেকটা যে ঘটনাটা ঘটতো ভাই, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমার রুম টেম্পারেচারটা অনেক নেমে যেত আর রুমটা সম্পূর্ণ স্মোকে ভরে যেত। আচ্ছা, আর বেসিক্যালি ভাই এই ঘটনার সত্যতা প্রমাণ আমি করতে পারবো 100%। এন্ড আমার একটা ফ্রেন্ড আছেন যে আর কি আমার সঙ্গে ছিলেন, এন্ড উইটনেস যে সে আমার সঙ্গে এসেছেন। আচ্ছা, ওকে। লিসনার্স, আমি ধ্রুব, আমি তৌকির ইফরাদের ফ্রেন্ড। এবং তো ভিডিওতে তো ঠিক পাশে দাঁড়িয়ে আছে। জি, ঘটনাটা যে কতটুকু সত্য এটা হচ্ছে মানে আমি চাক্ষুষ সাক্ষী। ঘটনাটা ঠিক 2015 এর মাঝামাঝির দিকে। তো আমার মনে খটকা লাগে সেদিন থেকে, যেদিন স্কুল থেকে বেরিয়ে আমরা চটপটি খেতাম, এবং চটপটি খাওয়ার সময় হঠাৎ একদিন তৌকির অ্যাঙ্গার আমি দেখতে পাই। তৌকির খুব সফট একটা ছেলে, তো হঠাৎ একদিন আমি ওর মধ্যে অ্যাঙ্গার দেখতে পাই, এবং তখনই আমি খুব অবাক হই যে আসলে ঘটনাটা কি, আমি ওর কাছে জানতে চাই। তো আমাকে ঘটনাটি বলে। প্রথম আমি একদমই বিশ্বাস করতে চাইনি। আমি আর ওকে ইনসাল্ট করতাম ফ্রেন্ডের সামনে, ওকে হাসির একটা পাত্র বানাতাম। তো ও আমাকে বলে, ঠিক আছে, তুমি একদিন তুমি আমার সাথে থাকো, আই প্রুভ। দেন আমি ঘটনাটা কিন্তু আমরা মানে অতটা কি বুঝতে পারলো সবাই আগে ঘটনাটা কি বুঝতে পারলো যে আপনি একজনকে চুজ করেছেন? ঘটনা একটু ব্রিফলি বললে কিন্তু ভালো হতো। হ্যাঁ, ঘটনাটা একটু। ওকে, হ্যাঁ। হ্যাঁ, আমি তাহলে কারো নাম উল্লেখ করছি না। জি। ধরে নিয়ে এক্স, ওকে, এন্ড ওয়াই। এক্স হচ্ছে যে ভিকটিম, আমি আর এক্স হচ্ছে ভিকটিম, এন্ড ওয়াই হচ্ছে যে আর কি কাজটা করেছিল, মানে ব্ল্যাক ম্যাজিক যেটা করেছিল। তো বিষয়টা এরকম ছিল যে ওয়াইয়ের সঙ্গে আমার কোন একটা কারণে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। আই মিন এ ধরনের কি বলবো, লাইক she wanted me or something like that. And X ছিল আমার অনেক ক্লোজ একজন পার্সন, তো ওয়াই চাচ্ছিল এক্স কে আমার থেকে সরাই দিতে, আর আমি যেন ওয়াই এর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই। রাইট। তো এই জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এখন ব্ল্যাক ম্যাজিক কিন্তু বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে আমার একটা আর কি শুনেছি লাভ পোশন যেটাকে বলা হয়, and এইটা আর কি এখানে মানে ক্রিয়েট করা হয়েছিল। সো লাইক এতে যে প্রবলেম গুলো হতো, যে ব্লাড ভমিট হতো এন্ড অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যেত, মুড চেঞ্জ হতো খুব ফ্রিকুয়েন্টলি, বাট রিজন কেউ জানতো না। এন্ড যখন কথা বলতাম, it was like from the other side, I used to hear some sounds and whispers. I didn't know what those were, but those weren't like ambient sounds. So then যেটা হয়, আস্তে আস্তে আমার উপর আর কি এরকমের প্রবলেম হতে থাকে। আমি যেটা বললাম যে when I slept I used to feel like I'm floating and the room was filled with smoke and the temperature went low, very low. Like আমার বাসায় কিন্তু মানে আমার রুমে এয়ার কন্ডিশন ছিল না, তবুও আমি এরকম আর কি দেখতাম যে লাইক সামার টাইম, বাট জানলাগুলো সব ওপেন ছিল, তবুও আমার রুমের টেম্পারেচার খুবই লো, লাইক এয়ার কন্ডিশন যখন আপনি 26 or 25 ডিগ্রি দিবেন এরকম। আচ্ছা, ওকে, এরকম বিষয় হয়। দেন এরকম আর কি প্রবলেমটা হতে থাকে। দেন আমরা একটা সলিউশন খুঁজে পাই। সলিউশনটা আর কি আজকে আমরা বলছি। তো উইটনেস বলেন। সলিউশনটা যাওয়ার আগে আমি তোকে ইফরাদের আচরণটা যখন পরিবর্তন হয়, তখন ওর কাছে আমি জানতে চাই যে ঘটনাটা কি। তো আমাকে ঘটনাটা বলে যে আমি প্রথমে বললাম যে আমি ওকে প্রথমে বিশ্বাস করিনি, তো ও আমাকে থাকতে বলে তার সাথে একদিন। তো আমি বাসাতে ম্যানেজ করে ওর সাথে আমি থাকতে চাই। তো প্রথম দিন আমি কিছু ফিল করতে পারিনি, আমি কিছু দেখিও নি। তো এরপরেও মানে উপহাসটা আরো বেড়ে যায় ওর প্রতি আমার। এরপর দ্বিতীয় দিন ও যখন আমি থাকি, তখন আমি বুঝতে পারি যে রুম টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, স্মোকি, লাইক এটা অনেক সময় দেখা যায় ফেসবুক ভিডিওতে আমরা দেখি দেড় স্কিল, যেমন মানে ক্লাউডি একটা না, যারা ওয়েদারটা ঠিক মানে ঠিক ওইরকম না, মানে প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে গরম। কুয়াশা কুয়াশা ভাব। রাইট। এরপরে তখন মানে আমার হার্টবিট অনেক বেড়ে যায়, আমার খুব মানে ভয় লাগছিল। ইভেন এখনো আমার ঘটনাটা মনে করতে গেলে খুব ভয় লাগে। এরপরে আমরা এটার সলিউশন খোঁজার চেষ্টা করি। আমার মনে হয় যারা নতুন শুনছেন এবং যারা পুরনো শুনছেন তারা এখনো জিনিসটা বুঝতে পারছেন না, মানে জাস্ট দুজন চেঞ্জ করে করে বলছেন বলে। আমার যেটা মনে হয় যে বেসিক্যালি আপনার দুজন একজন ফ্রেন্ড ছিল এবং একজন গার্লফ্রেন্ড ছিল, তার মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার চুজ করে নিতে হয়, এবং সেই কারণে অন্য একজন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করে, এবং সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন। সেই প্রবলেম ফেস করার কারণে আপনার ব্যাপারটা নিয়ে সবাই যখন হাসাহাসি করতো, তখন
আপনি তাকে ইনভাইট করেন আপনার বাসায় এবং সে এসে আপনি এসে তখন এই জিনিসগুলো দেখেন, কি দেখেছেন আপনি সেটা শুধু বলুন। আমি হঠাৎ মানে ও যখন আমাকে ঘুম থেকে ডেকে তুললো মাঝরাতে, তখন তিনটা বাজে এরকম সময়। তো এমনি ঘুম থেকে ওঠার পরে একটা ডিজি ডিজি ভাব লাগে। তারপরে ওঠার পরে হঠাৎ মানে আমার কাছে মনে হলো যে অ্যাম্বিয়েন্ট যে নয়েজটা থাকে, আমরা যেটা সচরাচর মানে মোটামুটি ঘিরি ডাকছে, পাতার শব্দ, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কোনো ধরনের কোনো সাউন্ড, কোনো ধরনের কোনো sound সাইলেন্ট পাওয়া ছিল যাচ্ছে না। সবকিছু। সাইলেন্ট। স্মোকটা আমি নিজের চোখে দেখেছি, স্মোকের একটা ক্লাউড আচ্ছা, স্মোকের। আর খাসটার জন্য মনে হচ্ছে যে মানে ফ্লোটিং, একটু উপরে উঠছে এবং মানে ভূমিকম্প হলে যেরকম হয় ঠিক সেরকম মানে একটু ভাইব্রেট করছে রুমের মধ্যে। আচ্ছা, এরপরে পরের দিন আমরা খুব দ্রুত মানে সকালে উঠেই আমরা ইয়ে করি যে এটা হচ্ছে খুব খারাপ একটি ঘটনা এবং আমাদেরকে এটা সলিউশন খুঁজতে হবে। জি, ওকে, তো আমি এটা বলে রাখা ভালো যে আমি ফার্স্টে আর কি এই প্রবলেমটা ফেস করার পর আমার নানা ভাই আর কি কিছু সলিউশন দিতে চাই, বাট উনি মানে হি ওয়াজ আনএবল। সো উনি আমাকে সাজেস্ট করে আরেকজনের কাছে যেতে, তো আমি তার নামটা বলছি না। তো যার কাছে যাই সে আর কি আমাকে কিছু নির্দেশনা দেয় এবং তবে সে বলে দেয় যে এটা হচ্ছে টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট সলিউশন নাই। পার্মানেন্ট সলিউশন শুধুমাত্র যে অ্যাকচুয়ালি ম্যাজিকটা করেছে বা যে অ্যাকচুয়াল মানে যে আর কি বলবো যে করেছে তার কাছে যেতে হবে, এন্ড তার কাছে সে যদি আর কি মানে ম্যাজিকটা ফিরিয়ে নিতে পারে শুধুমাত্র তখন এটার আর কি পার্মানেন্ট একটা সলিউশন পাবো। তো আমি আর ধ্রুব দুইজনে আর কি যাই, আমি জায়গাটার নাম বলছি না, সে জায়গায় যাই যেখান থেকে আর কি এটা উৎপত্তি স্থল আমরা যাই। কিন্তু আনফর্চুনেটলি যে আর কি করেছিল হি ওয়াজ ডেড, he was dead. I mean, it's like cinematic in a cinematic way, but he was really dead. So you know, তখন আমাদের like মাথার উপর ঠান্ডার পড়ে যায় একটা যে এখন কি করবো, we have nothing to do. বাট সে যেহেতু মানে যে করেছিল সে ছিল পীর টাইপের একজন মানুষ, তো তার মুরিদ বলেন বা সাগরে যাই বলেন, তো এমন একজনকে আমরা খুঁজে পাই যাকে আর কি গ্রামের মানুষ এক ঘরে ঘরে রেখেছে বললেই চলে। সো তার সঙ্গে আমরা আর কি যাই, কথাবার্তা বলি, দেন উনি আর কি আমাদের বলে যে হ্যাঁ সলিউশন দিতে পারবো আমি। দেন আফটার দ্যাট সলিউশন দেওয়ার জন্য উনি আর কি আমাদের জন্য একটা ফোজা বোর্ড দেয়। ফোজা বোর্ডটার নাম হচ্ছে মিস্টেক হ্যান্ড যেটা, তো ওইটা নিয়ে যে আর কি মানে অ্যাকচুয়াল ম্যাজিকটা করেছিল যে পীর, তার কভারের উপর মিড নাইটে যেতে হয়। মিড নাইটে আমরা কভারের উপর যাই এন্ড একটা ক্যান্ডেল জ্বলছিল। ক্যান্ডেল যখন জ্বলছিল, well first sometime I didn't realize anything, যে আমার মনে হচ্ছিল মেবি আমরা জাস্ট ভুল জায়গায় এসেছি, কিছুই হবে না। ওকে, বাট আফটার সাম টাইম আমার বুঝতে পারি মানে লাইক হুইসপার আসে একটা কানে, আমার আর ধ্রুব দুজনের কানে আসে, বাট আমি ওকে বললেও আমাকে বলেন। দেন ও মানে ধ্রুব তখন ভয় আর কি আইতল করতে পারা শুরু করে, আর তখন যে আর কি মানে যে হোস্ট যে আর কি আমাদের সলিউশন করবে সে থামায় দেয় ওকে, জানো এখানে সব বলা যাবে না। এন্ড তখন আর কি অনেক অবাক হয়ে যায়, তবু আচ্ছা অনেক অবাক হয়ে যায় আর অনেক কিছু হয়। দেন কিছুক্ষণ পর হুইসপারটা আমরা পাই, আবার অ্যাম্বিয়েন্ট সাউন্ড গুলো মানে অফ হয়ে যায়। ঠিক সেই টাইমে যে আর কি হোস্ট উনি আর কি মানে কিছু বিড়বিড় করে কি কথা বলে, সেটা আমি আমার বোঝার বাইরে, বিড়বিড় করে কথা বলে। বাট একটা বিষয় সে আর কি বলে দেয় যে তোমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা মানে সলিউটেড, বাট যে করেছিল তার প্রবলেমটা এখন সলিউটেড না, এন্ড এফেক্টটা তার উপর যাবে আবার। আচ্ছা, এন্ড সবচেয়ে মজার বিষয় ভাইয়া, সে বলে দিতে পেরেছিল যে কে করেছে, এন্ড উই ডিডন্ট ইভেন টেল হিম দ্য নেম, বাট হি নিউ ইট, এন্ড আই ডোন্ট নো হাউ। আচ্ছা, এই ছিল ঘটনা। এন্ড বেসিক্যালি যে করেছিল তার উপর এফেক্ট এখন আছে, আর আমরা জানতে পেরেছি যে করেছে তার মোটামুটি ফ্যামিলি ফুল ফ্যামিলি আর কি এটার সাথে অ্যাফিলিয়েটেড কেন সেটা তো আমি জানি। আচ্ছা, আমি নট ঘটনার সাথে, বাট ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে। ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে মোটামুটি আপনি তাহলে আমরা সবাই ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিকের উপরে আমরা আরো কিছু ঘটনা শুনবো কিছুক্ষণের মধ্যেই। মুহূর্তে আমরা আবারও ঘটনায় ফিরে যাচ্ছি। আমার কাছে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি পড়তে চাই। আমি না একদম মানে জাস্ট এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। ঘটনাটা পড়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে খুলনা থেকে আমাদের একজন লিসনার এটা পাঠিয়েছেন। তো তিনি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সকল লিসনারদের সালাম জানাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আনাম, খুলনা বানরগাতি বাজার SS কলেজ রোডে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা নিউ ইয়র্কের একটি ভিলেজে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এক্স্যাক্টলি স্থানটার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি শেয়ার করেন আমাদের সাথে আমার ছোট আন্টি, যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। তিনি এই ঘটনাটি ওখানকার এক স্থানীয় নেইবারের কাছ থেকে কালেক্ট করেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 1963 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি দুটি যমজ মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের একটি ভিলেজের কোনো একটা স্থানে বিশাল কটেজ ছিল,
যেখানে এক মহিলা তার 2 মেয়েকে নিয়ে থাকতো। তার হাজব্যান্ড ও 2 মেয়ের জন্মের 1 মাস আগেই মারা যান, ফলে মহিলার উপর প্রচন্ড মানসিক চাপ আসে। তারপর 2 মেয়ে জন্ম নেয়। একজনের নাম লুজিয়া, আরেকজনের নাম লুফোজা। তাদের জন্ম একটু অস্বাভাবিক ছিল, যেমন তারা জন্ম থেকেই বোবা, তারা কথা বলতে পারতো না এবং তাদের অন্যদের থেকে তারা একটু ডিফারেন্ট ছিল। তাদের খেলাধুলার ধরনও ছিল ভিন্ন রকমের, অদ্ভুত ধরনের সব খেলা খেলতো, যেমন করিডোরের গ্রিলে ধরে উল্টো হয়ে ঝুলতো, তারপর তারা কটেজের ছাদের রেলিং এর ওপর থেকে নিচের দিকে পা ঝুলিয়ে পুতুল, বিড়াল এইসব কোলে নিয়ে বসে থাকতো। তারা বেশ অদ্ভুত রকমের পুতুল তৈরি করতো, যা একদম ভিন্ন ধরনের ছিল। এভাবে 6 বছর কেটে যায়। তারা একটু বুঝতে শেখে, তখন তাদের সাথে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায়। তারা 2 বোন লুজিয়া এবং লুফোজা, এদের মধ্যে দুর্ঘটনাবশত লুফোজা মারা যায়। তারপর থেকে ওই কটেজে নানান ধরনের অদ্ভুত সব ঘটনা শুরু হয়। লুফোজার মৃত্যু ছিল একদম অস্বাভাবিক। তারা 2 বোন তাদের কটেজের ছাদে খেলার সময় লুফোজা সেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং একটা ত্রিশূল টাইপের কিছু একটার উপরে পড়ে, যা তার শরীরে বিদ্ধ হয় এবং সে মারা যায়। এই থেকে তাদের মা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে মেমোরি লস করেন, আর তার বোন লুজিয়া তার পর থেকে সবসময় আপসেট থাকতো, কেননা তার একটাই খেলার সাথী এবং একটাই বন্ধু ছিল তার বোন। কিন্তু ঘটনা এরপর থেকে শুরু হয়। তাদের বাসায় যে দারোয়ান ছিল, তিনি প্রায় অদ্ভুত জিনিস দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন তাদের সেই 2 বোনকে একসাথে খেলা করতে প্রায় দেখতে পেতেন, এবং করিডোরে তারা উল্টা হয়ে ঝুলতো। 2 বোনকে দেখতে খুব ভয়ানক লাগতো। তাদের পা দুটো থাকতো উপরের দিকে এবং মাথা থাকতো নিচের দিকে এবং চুলগুলো সব নিচের ফ্লোরে থাকতো। এছাড়াও তিনি শুনতে পেতেন তাদের মা তাদের 2 বোনের নাম ধরে ডাকতেন। এই সব দেখে দারোয়ান খুব অবাক হতো এবং সে খুব ভয় পেত, এবং তারপর সে ওইখান থেকে বেশি দিন ডিউটিতে ছিল না এবং ডিউটি ছেড়ে সে চলে যায়। এবং লুফোজার মৃত্যুর 3 বছর পর, মানে লুফোজার 9 বছর যখন হয়, তখন ঘটনাটি আরো অদ্ভুত হয়ে ওঠে। সেই একই মর্মান্তিক ঘটনা ঘটে যা ঘটেছিল তার বোন লুফোজার সাথে। লুজিয়াও একই স্থানে একইভাবে একই ওই ত্রিশূল আকৃতি জিনিসটির উপরে পড়ে প্রাণ হারায়। এই কিছুদিন পরে হঠাৎ করে তাদের মা কটেজ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং সে আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কিভাবে গেছে, তাও কেউ জানে না। এবং এরপর থেকে কটেজে আর কেউ যেতে পারতো না। কেউ গেলেও তারা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পেত। কেউ যেন ঘরের ভেতর থেকে দৌড় দিল, কিন্তু কিছু দেখতে পেত না। বিড়ালের আওয়াজ শুনতে পেত, কিন্তু কোনো বিড়ালকেই দেখতে পেত না। তারপর সেই করিডোরের গ্রিলের আওয়াজ শুনতে পেত, মনে হতো কেউ যেন শক্ত কিছু একটা আঘাত করছে। এছাড়াও সব থেকে অদ্ভুত যে ঘটনাটা ঘটতো সেটা হলো যে অনেকেই দেখতে পেত যে ত্রিশূলে তাদের মৃত্যু হয়েছিল, তার কাছ থেকে ত্রিশূলটি তারপর থেকে কেঁপে কেঁপে উঠতো। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম তারা ফেস করতো। ওইখানে কেউ যাওয়ার সাহস পেত না। এরপর থেকে সরকারিভাবে স্থানটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটির কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কেন বা কি কারণে তাদের পরিবারের সাথে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা, এবং সেই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আনাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চলে যাবো আবার আমাদের নতুন একজন জয়েন করেছেন তার কাছে, এবং তার ঘটনাটা আমরা শুনবো আপনার কাছ থেকেই। আপনার নামটা প্লিজ প্রথমে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি তাসিন, দিনাজপুর থেকে এসেছি। ওকে তাসিন, অনেক 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 দূর থেকে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে এসে জয়েন করার জন্য। আমরা আপনার ঘটনায় চলে যাই। আচ্ছা, আমার ঘটনাটি হচ্ছে 2014 সালে আমি যখন এইচএসসি দিচ্ছিলাম। ওকে, তো ম্যাথ পরীক্ষার আগের দিন এই ঘটনাটি হয়েছিল। আমার রাত জেগে পড়ার অভ্যাস ছিল, আর সো এক্সাম রাত জেগে তো পড়তেই হয়। আর হচ্ছে আমি ঘটনা শুরুতে আমি আগে আমার বাসার ডিসক্রিপশনটা দিয়ে দিই। বলেন। বাসার হচ্ছে ফার্স্টেই আমার প্যারেন্টস এর রুম, তারপর আমার রুম, ওয়াশরুমের সামনে হচ্ছে আমাদের বারান্দা, এবং বারান্দার পাশে আরেকটা রুম। আচ্ছা, তো ম্যাথ পরীক্ষার রাতে যখন আমি পড়ছিলাম, এক সময় ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো ওয়াশরুমে ফ্রেশ হতে সময়
দেখি যে আমার পায়ের নিচ দিয়ে একটা সরসর শব্দ হচ্ছে। আচ্ছা। আমি যখন সেটা খেয়াল করি এটা কি, তখন দেখতে পাই যে একটা সাপ আমার পায়ের নিচ দিয়ে আমার ওয়াশরুমের গেট থেকে বেরিয়ে বারান্দার দিকে আসতেছে। আচ্ছা। আমি বের হয়ে আমার হচ্ছে ওয়াশরুম বারান্দার সাথে যে গেট আগে সেই গেটটা লাগাই, কারণ হচ্ছে সাপটা রুমের ভিতর ঢুকে গেলে তো বেশি প্রবলেম। আর সাপটার সাইজও অনেক বড় এবং মোটা ছিল। আমি আমার রুম লক করে আমার প্যারেন্টস এর রুমে যাই, তাদেরকে ডাকি, বলি যে বারান্দায় এরকম একটা সাপ, কি করা যায়। তা আব্বু আমি দুজনই হচ্ছে বের হই এবং আমাদের খাটের নিচে রড ছিল সে সময়, ওই দুজন রড এবং আব্বু একটা চাকু নিয়ে বের হয় সিম্পলি। তো সাপটা জাস্ট একদম নর্মাল ছিল, মানে কোনো সে মানে কামড় দেওয়া বা এক্সেট্রা কিছুই করতেছিল না, জাস্ট নর্মাল। আবু বলে এই সাপকে মারা যাবে না, জাস্ট নর্মালি আমরা এটাকে আগায় দিই অথবা কোনোভাবে হোক এটাকে বাসা থেকে বের করি, আচ্ছা। তাহলেই হয়ে যাবে। তো ওয়াশরুমের মধ্যে আমাদের তেমন কোনোই বড় কোনো গর্ত বা এমন কিছুই ছিল না। ইভেন সে আসলে কিভাবে সেটাও আমরা মানে কোনোভাবে বুঝতেছিলাম না। তো যেহেতু সেটা ওয়াশরুম দিয়ে এসেছে, আমরা চিন্তা করছি যে ওয়াশরুমের দিকেই তাকে ঠেলে দেওয়া হোক। তো রড দিয়ে যখন সাপটাকে জাস্ট সিম্পলি ভাবে আমরা ওয়াশরুমের দিকে আগাচ্ছি এবং সেও সিম্পলি এগিয়ে যাচ্ছে, কোনো মনে করেন যে সাপের যে একটা স্বভাব যে ব্যাক করে ঠকানো অথবা এইসব কিচ্ছু না, জাস্ট সে চলে যাচ্ছে। আর সাপটা যেহেতু অনেক মোটা ছিল, সে হচ্ছে যাচ্ছে অনেক ধীরে ধীরে। কিন্তু ওয়াশরুমের এবং সাপের একটা ডিফারেন্ট কালার ছিল, ডিফারেন্ট কালার ছিল, সেটা হচ্ছে আপনার হচ্ছে লাল কালো টাইপের, মানে একটা চকমকে কালার যেটাকে বলা হচ্ছে লাল এবং কালো, রাইট? জি, জি। যখন ওয়াশরুমের সাপটার অর্ধেক মনে করেন যে একটু বাকি আছে, কিন্তু সেই সময় সাপটা এত দ্রুত গেল যে চোখের নিমিষে আমাদের মানে গাইস একদম শেষ, ভ্যানিশ হয়ে গেল। আমরা ওয়াশরুম খুঁজলাম, এমনকি বাসার পিছনেও আমরা টর্চ নিয়ে খুঁজলাম দুইজনে এত রাতে, আব্বু আর আমি, কিন্তু সাপের কোনো কিছুই পেলাম না। পরে বললো যে এই সাপ যেভাবে আসছে সেভাবে গেছে, ওই নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। আর ভাইয়া বলে রাখি যে আমাদের বাসায় অনেক আগে থেকে প্রচন্ড সাপ দেখা যায়, মানে কি সাপ, সব ধরনের সাপই প্রায় আসতো এবং এখনো সেটা আছে। এখনো, হ্যাঁ এখনো বলতে আমি যখন বাসায় গেছি এইবারও আমি দেখেছি। এবং এই সাপগুলো যে আপনারা দেখেন, এই সাপগুলোর সাথে মানে সাপ তো থাকতেই পারে একটা জায়গায়, বা আপনাদের বাসার ওইখানে যে জঙ্গল থাকে বা কোনো একটা কারণে, এই যে সাপটা আপনি দেখেছিলেন যে মিলিয়ে গেল, আপনি বললেন, আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই ঘটনাটা নর্মাল না, বা এই যে সাপগুলো দেখছেন এগুলো নর্মাল না, কেন মনে হচ্ছে? আসলে ভাইয়া এটা নর্মাল না, কারণ এত বড় একটা সাপ এত দ্রুত কিভাবে যাবে এবং কোন দিক দিয়ে যাবে? ওয়াশরুমে তো কোনো অত বড় কোনো যাওয়ার কোনো রাস্তা নেই যে যাবে। আর সেকেন্ড ঘটনাটা হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে আমাদের বাসায় মানে শুনছি যে হচ্ছে সাপে, আমাদের বাসাটা সাপের স্তূপের নিচে মানে উপরে, ঠিক আছে? এখানে আগে সাপের বাসা ছিল, সেটা অনেকেই বলে এই জায়গাটায়, কারণ এই জায়গাটা আগে জঙ্গল ছিল, আমাদের বাসাটাই ফার্স্ট। সো সাপ দেখা যায় সেটা নর্মাল, কিন্তু এত বড় সাপ আসছে এবং গেল কিভাবে? আর এই সাপগুলো কখনো আমাদের ক্ষতি করতো না, জাস্ট আসতো, দেখা দিত, আবার এদেরকে যদি মনে করেন যে নর্মালি চলে যেত, কখনো মারতেও হতো না বা কখনো না। ইভেন মাথার উপর আমার নিজের পায়ে অনেকবার সাপ পেঁচায় ধরছে, একবার তো আমার নিজের পায়ে সাপ পেঁচায় ধরছিল, কিন্তু কোনো কিছুই করেনি। এবার আব্বুর মাথার উপরও সাপ পড়ছে, হাত থেকে ফেলে দিছে, মাথা থেকে ছটকায় ফেলে দিছে, কিচ্ছু করে নাই, কিচ্ছু করেনি, সে চলে গেছে আপনার মতো। তো আপনার মনে হয় যে এই সাপগুলো ঠিক এমনি নর্মাল সাপ না, কারণ আমরা যখন আচরণও সেরকম না, কারণ আমরা যখন হচ্ছে হুজুরদের সাথে এই ম্যাটারে কথা বলছি, সে বলছে তারা আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে, যাইতে দাও, তাদের কোনো ক্ষতি করিও না, তোমরাও তাদের কোনো ক্ষতি করিও না, তারাও তোমাদের কোনো ক্ষতি করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং এরকম আমরা শুনেছি যে সাপের শুধু না, আমরা শুনেছি যে বেশ কিছু রূপ নিতে পারে এরা, এবং তাদের মধ্যে জিনদের কথা আমরা বলছি, এবং সেটার মধ্যে একটা মনে হয় সাপ, তারপরে কুকুর, তাই না, এই সমস্ত রূপ নেয় বলা যায় না ভাই? হ্যাঁ, জিন, স্করপিয়ন, একদম স্করপিয়ন, এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে, এবং তারা এটাতে চেঞ্জ করে ফেলতে পারে নিজেদেরকে যে কোনো সময়, তারা তাদের পছন্দ মতো। ব্যাপার হচ্ছে যে কোনো জিনিসের শেপে নিতে পারে, আপনার আমার চেহারাও নিতে পারে, সেটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং বা ইন্টারেস্টিং থিং হচ্ছে সেটাই। এবং আবার একেবারে অদৃশ্য থাকতে পারে, সেটা আরেকটা কাইন্ড, সেটাই। তো এই জিনিসগুলো খুব অদ্ভুত। আমরা যেরকম যেহেতু মানে আজকে আপনাকে বলছিলাম আমি আগে থেকে যে ব্ল্যাক ম্যাজিকে থাকবো, আমার একটু ব্ল্যাক ম্যাজিকে দিতে চাচ্ছি, আছে নাকি কিছু? আপাতত ব্ল্যাক ম্যাজিকের কাহিনী ওরকম মনে পড়ছে না। তাহলে আমরা তাহলে অন্য একটা ঘটনা শুনি, তারপর আমি একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনায় যাবো। রিসেন্টলি যেটা মনে পড়ছে রাসেল ভাই, যেটা যে কারণে বলতে চাচ্ছি, আমি এই তো 2 দিন আগে শুনলাম ঘটনাটা।
এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমি প্রায় আগে অনেকের কাছে শুনতাম যে কক্সবাজারের যে রাস্তাটা যে আপনার চিটং টু কক্সবাজার বহুবার শুনেছি haunted এবং হন্টেড এবং এখানে স্পেসিফিক্যালি বুড়ি দেখা যায়। দেখা যায় আমি নিজে থামাতে বলে গাড়ি হ্যাঁ, থামাতে বলে কক্সবাজার যেও কিন্তু আপনাকে আমি একবার বুঝছি রাসেল ভাই অনেকে বুড়ি দেখছে এখানে তো গত 2 দিন আগে আমাকে একজন বললো হ্যাঁ যে মানে আমাদের একজন আপনার কো ওয়ার্কার আর কি, সে বললো যে তারা ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছিল। তো ওর নাম হচ্ছে ফারিন, বললো যে ওদের যে গাড়িতে করে যাচ্ছে সে ড্রাইভার যে আছে সে বললো যে এখানে কিন্তু রাস্তাটা ভালো না, তুমি কিন্তু একটু সাবধানে Careful কেয়ারফুলি থাকবে, রাস্তাটা ভালো না। তো বলছে কেন চাচা এখানে ভালো না কেন, কি আছে? বলে না এখানে অনেক সময় অনেকে দেখে যে এই গাছের উপরে কোনো বুড়ি পা ঝুলায় বসে আছে অথবা রাস্তায়। তো শোনার পরও মানে খুব সিরিয়াস মতো কথা না আসলে এই টাইপের জিনিসগুলো একটু ফানি লাগে কিন্তু না ফানি, বাট সে কিউরিয়াস ফিল করছে ব্যাপারটাতে আসলে ঘটনা কি। তো সে নাকি আপনার মূলত গাছের কথা যখন শুনছে সে গাছের দিকেই তাকায় ছিল যে কোনো গাছের উপরে কোনো বুড়ি বসে না থাকে কিনা। তো হঠাৎ করে এর মধ্যে নাকি মানে অনেকক্ষণ যাওয়ার পর গাড়িটা খাট করে ব্রেক করছে জোরে। কি হয়েছে তখন তাকায় দেখছে সে নাকি দেখছে মানে সে সোয়ার্ড টু করে বলছে যে সে দেখতে রাস্তার সামনে দিয়ে একটা বুড়ি চলে গেছে এবং বুড়িটার কালো মানে আরো অনেকে দেখেছে না শুধুমাত্র উনি সে দেখেছেন দেখছে এবং তার একটা খালা ছিল সে মানে দেখতে সে খুব দ্রুতই দেখছে আর কি, এবং বইটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে রাস্তার ওই পাশে দিয়ে, তাকে দেখা যায়নি। এবং মোটামুটি ও দেখছে যেটা অবশ্য আমি চেহারাটা ঠিক মতো দেখতে পাইনি, যেটা দেখছি যে তার গায়ে কাপড় ছিল, কাপড়ের এক্সাক্ট কালার আমি বলতে পারতেছি না বিকজ হেডলাইট পড়ছে, আর হাতে একটা লাঠি ছিল। আচ্ছা এবং রাস্তা দিয়ে পার হয়েছে এবং এরপরে স্যার দেখে নাই। আর মজার ব্যাপার, মজা না বা ইন্টারেস্টিং ব্যাপার আসল ভাই, আমি কিন্তু শুনে খুব স্টান হয়েছে, কারণ আমি এই পর্যন্ত অনেক মানুষের কাছ থেকে বুড়ির কথা শুনছি। অনেক, আমি অনেক, নিজে হ্যাঁ। কক্সবাজার যে ঘোরাফেরা করে মানুষের কাছে শুনছি, তবে ওইখানকার স্থানীয়দের কাছে স্থানীয়দের কাছ থেকে। এবং এটা আমার কাছে এই চাক্ষুষ একজন দেখে সে মানে সহায় করে বলতেছে যে ভাই আমি তো আপনাকে চোখে দেখেছি। এই যে চোখে দেখছি আমি জিনিসটা। একদম উইটনেস মানে এরকম চোখের সামনে কিন্তু আসলে মানে হ্যাঁ এরকম পড়ে না। সেটাই, আর সেটাই। এই যে এরপরে যেটা হয় ওদের গাড়ি যখন আবার রওনা দেয়, ড্রাইভার দোয়াদুরুদ পড়ে রওনা দেয়, এরপর নাকি ওরা রাস্তায় কোনো গাড়ি দেখে নাই, মানে ওদের সাথে আর কোনো গাড়ি ওরা দেখতে পাচ্ছিল না, মানে দেয়ার নো কার্স, রাস্তাটা পুরো এমটি ছিল। নর্মাল না হ্যাঁ, যতক্ষণ মানে পর্যন্ত না এটা তো খুব লেট নাইট ছিল না বোধহয়। মানে গভীর রাত ছিল, হ্যাঁ গভীর রাত ছিল। রাত 2টা 2:30 বাজে আচ্ছা, তখন। okay. যখন নাকি ওই সময় গাড়ি আরো দেখার কথা। হ্যাঁ জিনিসটা হচ্ছে যে ওরা বলে যে গাড়ি কিছু দেখে নাই, বাট যখন তারা একটু আলো ফুটছে বা আজান দিচ্ছে এরকম সময় সিটিতে মানে একটা ছোট গ্রামের বাজারের মধ্যে এক জায়গায় থামছে গাড়ি নিয়ে, হাইওয়ে Highway, হ্যাঁ, তো অবশ্যই গাড়ি থাকার কথা, আর অনেক তখন গাড়ি নাকি থাকার ওরা কথা। দেখতেছে যে আরো গাড়ি পাশে যাচ্ছে, রাস্তা দিয়ে বাস যাচ্ছে আজানের পরে দেখছি এটা। আজানের পরে। আচ্ছা। তো জিনিসটা কিন্তু খুবই একটা আজব জিনিস আসল ভাই, মানে অ্যাকচুয়ালি। এবং আরেকটা Weird তো অবশ্যই অবশ্যই যদি একটা ক্লু দেই, হ্যাঁ, হ্যাঁ। আমরা ভূত এফএম থেকে মনে হয় আপনাদের সাথে একটা শো করতে গিয়েছিলাম, আমরা সেটা ছিল ঢাকার কাছেই কোথায় জানি, এই প্রথম শোটা আমাদের ওই যে শাকটা বার্তা, right? হ্যাঁ, হুম। ওখানে কিন্তু যখন রেকি করতে যাই রাসেল ভাই আপনার সাথে আমিও গিয়েছিলাম, একটা ছবি আমি আপ করছিলাম ফেসবুকে, একটা মানুষের ছায়া দেখা গেছিল, লাইক বুড়ি টাইপেরই, কিন্তু মানে ওইটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি ছবি আমরা চোখে দেখি নাই। আমি কিন্তু কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কথা ওইখানে যে সবচেয়ে মানে যেটা আমাদের মানে এক্সপ্লোর করেছিলাম আমরা, সেটা হচ্ছে ওই অদ্ভুত গাছটা, এবং ওটা সব ছবিটা মানে আপনি আপনার গাছের গাছের আশেপাশে আশেপাশে তুলছিলাম, র্যান্ডমলি আমি ছবি তুলতেছিলাম, বাট ওই ছবিতে একটা এরকম আসছে এবং আমি এটা কোনো ফাইন্ড আউট করে দেখে মনে হচ্ছে যে একটা কাপড় আগাগোড়া মোড়া একটা মানুষ, মহিলা মানুষ যে যাচ্ছে, কিন্তু আমি দেখি নাই ক্যামেরায়, বাট আমি ছবি তোলার পর ওই অবয়বটা আসছে ওখানে। এবং আমি খুব মানে অদ্ভুত ভাবে দেখি যে হঠাৎ করে গাছের পেছনে একটা মন্দির, মানে সেখানে একজন বয়স্ক মহিলা, মহিলা, right. এবং আপনি যে বলছেন ছবি তুলেছেন মহিলার মধ্যে, আমি আবার দেখলাম যে ওখানে একজন বয়স্ক মহিলা পুজো করছেন। খুবই অদ্ভুত লেগেছিল আমার কাছে, হঠাৎ করে সব জিনিসপত্র সব এলোমেলো লাগছিল আমার কাছে। নরমাল ঠিক না কিন্তু রাসেল হ্যাঁ। ভাই জিনিসগুলো। এবং আমি যখন হচ্ছে এই যে কক্সবাজারে আমি যখন শো করতে গেলাম, তখন আমরা রাস্তার মধ্যে অনেক মানুষ পেয়েছি যারা হচ্ছে এরকম ধরনের জিনিস নিজের চোখে দেখেছেন, এবং এই যে গাড়িতে গাড়ি মানে হাত তুলে থামাতে বলে, কেউ বলেন এইটা, কেউ বলেন যে কিছুই বলে না, রাস্তা জাস্ট পার হয়ে যায়। এই ব্যাপারগুলো খুব অদ্ভুত, তাই না? এই ব্যাপারগুলো খুবই মানে আজব। এবং এরকম একটা ঘটনা আমার কাজিন বলেছিল, ও বলেছিল এরকম যে ও আর ওর হাজবেন্ড যাচ্ছিল আপনার এই কক্সবাজার, শিলং কক্সবাজার, ওরটা কিন্তু ও সাইড করে বলছে আমাকে, মিথ্যা বলা মানুষের না, সে গাড়ি নিয়ে যাচ্ছে, আর তখন আমি ভূত এফএমে আসতাম না, সে আগে বলছে আমাকে জিনিসটা, গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলে দেখে যে একটা মহিলা দাঁড়ানো, এবং দেখতে দেখতে গাড়িটা মহিলাটাকে হিট করে ফেলছে। আচ্ছা, এবং হিট করার পর দেখলো যে মহিলাটা ট্রান্সপারেন্ট,
গাড়িটা মহিলাকে ভেদ করে চলে গেলে হ্যাঁ, এরকম তো ঘটনা প্রচুর আমরা এরকম ভাবে শুনি যে জাস্ট ধাক্কার ফিলটাও পাওয়া যায়। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার সুমন ভাই একবার বলেছিলেন, হ্যাঁ সুমন ভাই হ্যাঁ সুমন ভাই একবার বলেছেন যে মানে মানে আপনি দেখবেন যে বনেটে দাগ আছে, দাগ আছে। মানে জাস্ট আপনার কিছু বাড়ি খেয়েছে বাড়ি এই খেয়েছে। দাগটা আছে, বাট আপনি ক্রস করে চলে যাওয়ার পর যখন নামছেন তখন আপনি দেখছেন যে পেছনে কিছু নাই। এটা খুব অদ্ভুত ব্যাপার, মানে এটা কেমন করে হয় আমার কোনো ধারণা নাই, সেটা কথা বলতে পারি। যেমন বাবা আপনার যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা বললেন, এই যে এই ভদ্রলোককে যে কষ্ট দেয়া, এবং দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিকের প্রত্যেকটার পেছনে একটা অসৎ উদ্দেশ্য থাকে, তাই না? মানে ব্ল্যাক ম্যাজিক কখনো কি সৎ উদ্দেশ্যে কখনো হয়েছে এরকম শুনেছেন কখনো? এই তো ব্ল্যাক সেটাই। ব্ল্যাক অ্যাকচুয়ালি ব্ল্যাক ইজ নট ইন এ গুড সেন্স। মানে আসলে ব্ল্যাক এখানে বলা হচ্ছে যে কালো জাদু, মানে একদম, যেটা একদম। মানে কোনো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নেই আর কি, যেটা এবং সবচেয়ে বড় কথা যে দুইজনেরই সমান ক্ষতি হয় এটাতে, যিনি সাফার করেন তার তো ক্ষতি হয়। আমার মেজো মামা একজনের সাথে দেখা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে। তো সেই লোক আপনার মনসা দেবীর মন্দিরে বসে সবসময় সাধনা করতো আর কি। তো সেই লোক আমার মামাকে বলেছিল যে এটা করলে তো জীবন শেষ। এবং তিনি কয়েকজন ব্যক্তির নাম বলছিলেন আমার মামাকে, যে এরকম কিছু ম্যাজিশিয়ান আছে যাকে বাংলাদেশে অনেকে চিনে। আচ্ছা। তো সেগুলো আমি বলবো না, আমার মামাকে বলেছিল যে এরা সবাই মৃত্যুর পর তাদের চেহারা বাঁদরের মতো হয়ে যাবে। এটা হচ্ছে তার কথা তার মতো। কথা, এবং সে আমার মামাকে দেখাইছিল তার মুখ বের করে, পুরো মুখের ভেতর কালো হয়ে গেছে। তো বলতেছে আমি ব্ল্যাক ম্যাজিক করতে করতে আমার মুখের মধ্যে এরকম কালো হয়েছে, এবং আমি জানি আমার স্থান কোথায়। কিন্তু আচ্ছা, তার মানে এখান থেকে ফেরার কোনো উপায় আসলে অবশ্যই না। এখন এটা তো ধরেন যে সৃষ্টিকর্তা পরম করুণাময়, উনি যদি সেটাই। কাউকে মাফ করে দেয়, কার ক্ষমা কাকে কখন করে আল্লাহ জানে, আমরা জানি না। না, আমি বলছি যে সেটা তো হতেই পারে, সেটা যেটা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ইচ্ছা। সেটা আমি বলছি যে কেউ যদি ফিরতে চান তাহলে সুস্থভাবে ফেরাটা না, কোনোভাবে সম্ভব না। কখনোই সম্ভব না। মাফ পেলেন কি না পেলেন সেটা আমরা বলতে কারণ পারি না। এটা থেকে কিন্তু সবচেয়ে সুন্দর ভাবে আমরা দেখতে পাই ওই যে একটা আপনার গ্রাফিক নোবেল থেকে এসেছিল গোস্ট রাইডার মুভি। হ্যাঁ, একদম, হ্যাঁ, সেটাই। ওখানে কিন্তু খুব কোনোভাবে সুন্দর করে দেখানো হয়েছে। নিকোলাস কেজের সেই- নিকোলাস কেজের ছবি, Right. খুব সুন্দর করে দেখানো হয়েছে Right. যে নো ওয়ে ব্যাক। একদম। আরেকটা আছে, জন ডেভের একটা ছবি ছিল নাইন্থ গেট। Right, নাইন্থ right, গেটে কিন্তু right. শেষে দেখায় যে হোল থিং ইজ লাইক এ ডিসেপশন। একদম সত্যি তাই, এবং এটা হচ্ছে মানে একদম মানে কোনো এতে তো কোনো এক্সিট নাই আর কি। Right. হ্যাঁ, মানে একদম এখানে একদম গেলেন তো আটকায় গেলাম এরকম একটা ব্যাপার। জি। সো আমরা এই ব্ল্যাক ম্যাজিক জিনিস বলি রাসেল, জি, জি, ব্ল্যাক please. ম্যাজিক সংক্রান্ত যে আপনার আমাদের সাথে মূল ক্লাসটা, উই হিউম্যান বিং এর সাথে মূল ক্লাসটা হচ্ছে শয়তানের। শয়তান ইজ ইবলিস এন্ড হি ইজ দ্য জিন, হি ইজ দ্য লিডার অফ দ্য জিন। জিন্নাহ তাদের সবচেয়ে মানে খারাপটা, জিনের মধ্যে ভালো কাইন্ডও আছে, সবচেয়ে খারাপটা হচ্ছে ওই ইবলিস এবং ইবলিসের ফলোয়ার্স। হ্যাঁ, ওরা কিন্তু পসিবলি ওরা কখনোই মানুষকে পছন্দ করেনি, এবং সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালামকে সে হিংসা করছে, পছন্দ এবং করেনি। অমান্য করেছে। অমান্য করতে, হ্যাঁ, আল্লাহ অমান্য করতে, মানুষকে হিংসা করছে, ইনভাইট তার শুরু। তো সে কখনোই কিন্তু মানুষের ভালো চাইবে না। হুম। কেউ যদি মনে করে যে আমি ব্ল্যাক ম্যাজিক করে আই উড গেট সামথিং আউট অফ হিম, না, দ্যাটস নট পসিবল। বিগেস্ট ডিসেপশন, মানে হচ্ছে বড় ডিসেপশন তার জন্য। এটাই সো আমরা এই ব্ল্যাক ম্যাজিকে যেহেতু এত কথা হচ্ছে, তো আরেকটা ব্ল্যাক ম্যাজিক ঘটনা শুনতে পারবো? আমাদের হাতে বেশ কিছু সময় আছে, আমরা শুনে ফেলতে পারি কিন্তু। এটা খুব ছোট ঘটনা আসল ভাই। আমি জানতাম যে আমাদের অনেক আগে শুনেছিলাম আর কি আমার এক খালার কাছে যে ওই সে যেখানে থাকতো গ্রাম্য অঞ্চল, এবং সে মানুষকে দিত আপনার ওই যে টোটকা দিত আর কি গ্রামে বলতে। এবং এই টোটকাটা সে ভালোভাবে দিত না, মানে ওই যে নামাজ কালাম পড়ে যে দেয় মানুষ একটু দোয়া দেয়, এটা না। সে দেখা যেত যে কাউকে মানে বিভিন্ন পন্থা বলে দিত, হ্যাঁ এটা করো, অমুক জায়গায় এটা ছিটায় আসো, অমুক জায়গায়, মানে এরকম করতো আর কি। এবং এই কারণে কিন্তু সে মানুষটাকে সবাই ভয় পেত ওই জায়গায়। হ্যাঁ, আচ্ছা। তো সে থাকতো যেখানে, সে পাশেও কেউ থাকতো না আর কি। তো যিনি বাসাটা ছিল তার একজন, তার কাছাকাছি যে নেইবার সবচেয়ে, তার বাসাটা আনলাকিলি হয়ে গেছিল যে তার মানে একদম মানে একটা বেড়ার পর একটু জায়গা, তারপরেই বাসা। আচ্ছা। তো হয় কি, এবং সে অনেক ওই রাতের বেলা এটা সেটা করতো, গান গাইতো কিরকম সুরে, হ্যাঁ, এবং মানে অনেক উদ্ভট জিনিস করতো যেটা নাকি মানুষের কাছে খুব ভালো না, এবং পাশের বাসা যে থাকতো সেটাও লাইক করতো না আর কি। সে কষ্ট করে থাকতো, সে গরিব মানুষ, তার থাকার জায়গা নেই, ওখানে থাকতে হবে। তো একদিন সে এরকম দেখে রাতের বেলা আপনার ওই করতেছে, ওই বাসার থেকে, পাশের বাসার থেকে খুব মানে বিলাপের মতো শব্দে সাউন্ড করতেছে, কাঁদতেছে। হ্যাঁ, মানে খুব মানে রিডিকুলাস, মানে বিড়াল যেরকম আপনার রাতে গভীর রাতে অনেক সময় কান্দলে যেরকম হয় সেরকম। এখন গ্রামে কিন্তু এই 7টা 8টা যখন বাজে, মানে তখনকার সময় আমি যখন শুনছি তখন আমি ধরেন মানে আমার বয়স 12-13 বছর এরকম হবে। তো ইটস বিন লাইক লট অফ টাইম, লাইক মোর দেন এ ডিকেড। হ্যাঁ, তো
সেই সময় আপনার এরকম মানে গ্রামে রাত হয়ে যেত, তো এরকম যখন শব্দ শুনতেছে পাশের বাসার সেই মানুষটা, সে আর ভয় যায় নাই, বুঝছেন? সে দেখতেছে কি করতেছে, আজকে এরকম ঘুমা ঘুমা কাঁদতেছে কেন, এই সেই, আবার বলতেছে আয় আমাকে নিয়ে যা, কি কি বলতেছে এরকম কিছু। তো সে চুপ করে আছে। পরদিন সকালবেলা আপনার আসছে, ওই মানুষজন আসছে, সে বলতেছে, তাকে বলতেছে যে তোমার বাসার পাশে যে এই মহিলাটা ছিল, হুম। তাকে যে এখানে বাসায় পাওয়া যায় নাই, তাকে মনে হয় কে চিড়ে করে ফেলছে। আচ্ছা। বলছে কোথায় চিড়ে করে ফেলছে, আমি তো রাত্রেবেলা তার অনেক শব্দ শুনছি। বলছে তুমি যাও নাই কেন? বলে যে আমি যাই নাই কারণ সে ভয় লাগে তারা দেখলে, আমি কখনো তার পথ মারাইনি। বলছে তাকে তো ওখানে ওই যে বিলের কাছে পাওয়া গেছে, আচ্ছা। এরকম ছেঁড়া করা অবস্থায়, মনে হয় যে তাকে ছিঁড়ে ফেলছে কেউ, এরকম একটা বিচ্ছিরি অবস্থা। আচ্ছা। তো সে শুনে মানে বেশ গায়ে কাটা লাগছে যে এরকম আমি তার আওয়াজ শুনলাম আর কখন চিল্লো করলো। হুম। তো নেক্সট দিনও দ্য ফলোইং ডেতে সে এরকম সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়েছে, রাতের বেলা এরকম করেছে, সে যখন শুতে গেছে সে শুনতেছে আবার ওই পাশের থেকে ওরকম মানে ওরকম শব্দ আসতেছে, এবং রাত যত গভীর হচ্ছে এরকম শব্দ বাড়তেছে, কান্নাকাটি বা ওরকম করে একটা শব্দ এটা বাড়তেছে। এবং একটা সময় সে দেখে যে তার যে ঘরের যে দরজা, সে চুপচাপ শুয়েছিল রাসেল ভাই একটা চোখের ভেতরে, সে দেখতেছে তার ঘরের দরজার ভেতরে মনে হইতেছে একটা মহিলার অবয়ব। হ্যাঁ, মহিলার অবয়ব। তো ঢুকে সে ওই আপনার ওর তার সামনে আসতেছে আর কি, এসে বলতেছে যে আমার অনেক যন্ত্রণা, আমার ব্যথা এরকম বলতেছে। হুম। তো সে যে শুয়েছিল সে ভয় আপনার চিৎকার করে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ে লাফতে উঠে গেছে, উঠে দেখতেছে যে আর কিছু নাই, আচ্ছা। শব্দটা নেই। তো উনি আপনার ওখান থেকে কোনো মতে রাত পার করছে, পার করে পরের দিন ওখানকার যে মুরব্বী আছে তাদেরকে বলছে ডেকে যে এরকম আমি এরকম রাতে দেখলাম, ও তো নাকি মরে গেছে, ওকে কি করতে সেখান। তখন ওই মুরব্বী বলতেছে যে ওর সাথে কিছু ছিল খারাপ কিছু, ও যেগুলো করতো এবং ওকে এসে জ্বালায়, সেগুলো এসে তোমার এখানে জ্বালায় দিতে, তুমি তোমার বাসাটাকে বন্ধ করে দাও। তো তখন উনি গ্রামের হুজুর এনে ওনার বাসাটাকে বন্ধ করে দেয়। আর ওই যে নাকি থাকতো যে এগুলা করতো, সেই মহিলার বাসাটা আপনার পরবর্তীতে ওই তার কোনো ওয়ারিশ না পেয়ে মনে হয় কেউ করে নেয় আর কি, ডিফারেন্ট ভাবে করে ফেলে। ওকে, সো এটাই হচ্ছে স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। আমরা উইল গেট ব্যাক টু ইউ আবার যদি সম্ভব হয়। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি কাব্য, পল্টন থেকে। ওকে, একটু কাছ থেকে বলবেন। হ্যাঁ, আমি সরাসরি ঘটনা চলে যাই। জি প্লিজ। আমার ঘটনাটা ভাইয়া 2 বছর আগে আমার বোনের সাথে ঘটে গেছে। তো আমার বোন আমার থেকে কিছু বড়, তো আমার 2 বছর আগে আমার বার্থডেতে আমার বাসায় কিছু গেস্ট আসার পরে আমরা সেদিন রাতে সবাই একসাথে থাকাতে আমার বোনের সাথে আমার ঘুমাতে হয়। তো আমি আর ও একসাথে শুয়েছিলাম। তো হঠাৎ করে রাতে কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বলতেছে যে তুই কি নিজেকে কখনো সামনাসামনি দেখেছিস? আমি মানুষ তো নিজেকে স্বপ্নে দেখে। পরবর্তী রূপ বলতেছে যে না, আমি নিজেকে দেখতেছি এবং আমার ফেসটা একটু ডিফারেন্ট। বলতেছি যে কিরকম দেখতে বলো একটু। তো বলতেছে যে অনেক ফর্সা অ্যান্ড আমার চুলগুলো অতিরিক্ত বড়, যেটা মেঝেতে একদম লাগতেছে, অ্যান্ড ঠোঁটে সম্পূর্ণ লাল টকটকা লিপস্টিক দেওয়া। তো আমি ওর দিকে তাকায় আছি, হঠাৎ করে দেখতেছি যে ও ওইরকম হুবহু রূপ নিয়ে নিছে। তো এটা দেখার পর আমি ওর গায়ে হাত দিই। হাত দেওয়ার পর হঠাৎ করে দেখতেছি যে ওর পুরো বডিতে অতিরিক্ত পশম হয়ে গেছে। তো পশম দেখার পর আমি স্বাভাবিকভাবে ভয় পাই। ভয় পাওয়ার পর উঠে আম্মুর কাছে যাই। আম্মুকে যে ডাক দিয়ে যে আম্মু দেখো যে সানিয়া কি জানি হয়েছে। আম্মু উঠে আসার পর দেখতেছি যে ও উঠা বৈশা বলতেছে কি হলো, তুই আমার পাশ থেকে ওইটা চলে গেলি কেন? রাতের বেলা আমার একা রেখে চলে গেছে। তো ওরকম ভাবে ওই রাত কাটলো। তো পরের দিন থেকে ও সম্পূর্ণভাবে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা, চালচলন সম্পূর্ণ চেঞ্জ। তো ওই মেহমান ঘরে থাকাকালীন আমার এক ভাইগনা থাকে। তো মেনলি প্রবলেমটা ছিল ওকে নিয়ে। তো ভাইগনা ওর সাথে বসে কথাবার্তা বলতেছে, তো ওর কথার স্টাইলগুলো সম্পূর্ণ চেঞ্জ। ও অনেক জি, আপনি কাছ থেকে বলেন। ও অনেক নর্মালি ভাবে কথা বলতেছে না, এক প্রকার ভাবে অনেক ক্লোজলি কথাবার্তা শুরু করলো। এক প্রকার সম্পূর্ণভাবে ও চেঞ্জ হওয়ার পরে সবার চোখে এটা পড়ছে। তো আমরা ওকে বাসায় রেখে সেটা কাজে বের হইলাম। বাসায় শুধু আমার আরেকটা বোন আর ভাইয়া ছিল। তো দুপুরে লাঞ্চ করতে বসছে, তো ও একা সবার খাবার খাইছে বসে বসে, যেসব ও কখনো খায় না সেগুলো বাকি রেখে দিছে। তো সম্পূর্ণ খাবার শেষ করার পর ভাইয়া আর আপু একটু সন্দেহ হলো যে কি ব্যাপার, ও সবার খাবার একসাথে খেলো।
জিনিসটা আম্মুকে জানানোর পর আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা বাসায় আসি, তারপর দেখতেছি। বাসায় আসার পর দেখতেছি যে ও সম্পূর্ণ ঘরের ভিতরে হেজাব টেজাব পরে ফুল হাতা সব পরে একা এক রুমে বসে আছে, অ্যান্ড ওই রুমে কাউকে যেতে দিচ্ছে না। তো আমি গেলাম, যাওয়ার পর আমার বলতেছে যে একমাত্র তুই থাকবি আর অন্য কোনো ছেলে যাচ্ছে আমার রুমে না ঢুকে। তো ওই জিনিসটা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি ভয়ে ওর কাছে না যেয়ে এসে পড়ছি। তো আমার এক আন্টি ছিল, সে একটি প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে এসব কাজ করে থাকে। তো সে বাসায় আসছে, আসার পর আম্মু সবকিছু তাকে বলছে যে ওর বিহেভ গুলো চেঞ্জ দেখতেছে। তো আন্টি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো আন্টি কাজ অনুযায়ী করলো কি, জমজম করার পানি এনে ওর বলতেছে যে চলো তোমার পানি খাওয়া। বলতেছে যে না আমি পানি খাবো না, আমার এখন পানি খাওয়ার কোনো ইচ্ছা নেই। তোকে মোটামুটি জোর করে জমজম করার পানি খাওয়ানো হলো। পানি খাওয়ানোর সাথে সাথে ওর বিহেভ উত্তেজিত হয়ে আন্টিকে বলতেছে যে তুই আমার এটা কি খাওয়ালি, তুই আমার থেকে যা, দূরে যা। তো আন্টি বুঝছে, বুঝার পর বলতেছে যে আচ্ছা ওকে কেউ কিছু বললো না, ওর কাছে যেও না, ওকে ওর মতো থাকতে দাও। দেন সন্ধ্যাবেলা সবাই এটা নিয়ে অনেক কথাবার্তা শুরু করার পর বলতেছে যে আচ্ছা এটা আজকে রাতের মধ্যে কি করা যায় দেখা যাক। তো বলে রাখা ভালো যে ওর কথাবার্তা সম্পূর্ণভাবে অন্যরকম ছিল, অ্যান্ড ও আগে থেকে সবার কথাবার্তা বলে দিচ্ছিল যে কার কি হচ্ছে, কে কি করতেছে। তো আমার এক ভাইয়া অফিস করে আসছে বাসায়, তো ও বলতেছে যে সে এই পকেটের টাকা লুকায় রাখছে, আরেক পকেটের থেকে টাকা বের করে তোমার হাতে দিবে। তো সে যা বলছে সেরকম ভাবে ভাইয়া করছে। তো এটা দেখে সবাই একটু অবাক হলো। তো আন্টি সন্ধ্যাবেলা তাকে আপুকে নিয়ে বসলো, বসার পর বলতেছে যে বসো, তোমার একটা কথা আছে। বলতে আমি কোনো কথা বলতে রাজি নাই, আমাকে আমার মতো থাকতে দাও। বা আন্টি তখন তার কাজ শুরু করে ওকে ধরছে। ধরার পর ওকে যে ধরছিল সে তার উপরে এসে বলতেছে যে আমাকে কেন ধর, আমাকে এইসব কেন ধরছো, কেন জিজ্ঞেস করতেছ। তা আন্টি বললো যে তুমি কে, বলো কেন আসছো, বা ওরে কেন ধরলা। তো ওই যে আমার ভাগনাটা ছিল তখন বলতেছে আমি ওকে পছন্দ করি। তো আন্টি বললো যে তুমি ওকে পছন্দ করো, তাহলে এই মেয়েকে কেন ধরছো। তো বলতেছে যে আমার ওর সাথে কমিউনিকেশন করতে হলে কোনো বডি দরকার ছিল, তো তাই আমি ওকে এসে ধরছি। তো আন্টি বললো তো ওকে ধরেছে কোনো লাভ নেই, ওকে ছেড়ে দাও। তো ও বলতেছে যে না আমি বডি ছাড়বো না, এই বডির সাথেই আমি ওই ছেলের সাথে থাকবো। তো আন্টি বলতেছে না এটা ছাড়তে হবে। তো এক প্রকার ভাবে জোরাজোরি করার পর আন্টি কাজ টাজ করে বললো যে আচ্ছা তুমি এই বডি ছেড়ে তুমি নর্মাল ভাবে ওই ছেলের দিকে কথাবার্তা চালা যাও, কিন্তু ও বডি ছেড়ে দিবা, কিন্তু তুমি দূর থেকে ওর কাছে থাকবা। দেন এই কাজ টাজ করে তো ও রাজি হলো, বললো আচ্ছা আমি বডি ছেড়ে দিব, কিন্তু যদি কখনো এই বডি আমি পাই তো এই বডি আমি আবার ধরবো। তো আন্টি বললো আচ্ছা ঠিক আছে তুমি এখন ছেড়ে দাও। তো একবার বডি ছেড়ে দিয়ে চলে গেলো। তো আন্টি তাকে তাবিজ দিয়ে বললো যে তাবিজ খোলা যাবে না, এই তাবিজ খুললে সেটা আবার ব্যাক করে সবাইকে আর কি ক্ষতি করবে। সেই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো এখন ঘটনায়, এবং আমাদের যে নেক্সট আমাদের যে ফার্স্ট যে পার্টিসিপেন্ট আছেন অথবা গেস্ট আছেন, তিনি আমাদের আরেকটা ঘটনা শোনাবেন। আমরা সেই ঘটনাটা শুনবো তার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা। আমার নাম তাওকির ইফরাদ, আমার হোম টাউন কুষ্টিয়া। ওকে, চলে যাই আপনার ঘটনা চলে যায়। ঘটনাটা যেটা ঘটেছে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। ওর সাথে ঘটেছে যখন ওর বয়স ছিল 4, 4.5 এরকম টাইমে। এখন ভাইয়া এই টাইমে মানে বাচ্চাকালের এই ঘটনাগুলো কিন্তু আমাদের মনে থাকে না, তবে কিছু কিছু এরকম ইন্টেলেবল ঘটনা থেকে যায় যেগুলো কি মেমোরিতে সবসময় থেকেছে আমাদের। তো এরকমের একটা ঘটনা, ওর যখন বয়স ছিল 4 বছর, ওর আর কি ছোট ভাইয়ের বার্থ ওর কাছে ছিল, মানে ছোট ভাইয়ের বার্থ ছিল। তো ওর বাসার সবাই ছিল হসপিটালে, জাস্ট ও আর ওর নানু এই দুজন ছিল বাসার মধ্যে। এখন ওর মানে ছোট ভাই হওয়ার 3 দিন আগে ওর বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে যায়। লাইক ও আগে ছিল সব থেকে বেশি এক্সাইটেড, অ্যান্ড এই 3 দিনের মধ্যে ওর মধ্যে বিপুল পরিবর্তন হয়। লাইক ও অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যায়, সবার সঙ্গে রুড বিহেভ করতে থাকে, অনেক সেলফ সেন্টার্ড হয়ে যায়, নিজের সাথে নিজে কথা বলতে থাকে, লাইক ইমাজিনারি ফ্রেন্ডস হয়ে যায় ওর কাছে। তো ওর ভাইয়ের যখন বার্থ হলো অ্যান্ড বাসায় নিয়ে আসলো, একদিন ও আর কি একটা কিচেন থেকে চাকু নিয়ে ওর ভাইকে মারতে যায়। ঠিক সেই টাইমে ওর নানু নামাজ পড়ে উঠছিল, উনি আর কি এসে ওই চাকুটা তার হাত থেকে নিয়ে নেয়, অ্যান্ড ইনশাল্লাহ কিছু হয়নি। তো যেটা ভাই এখান থেকে স্টার্টিং মেনলি প্রবলেমটার, ও যখন ঘুমাতো ও ওর আব্বু, ওর ছোট ভাই, ওর আম্মু একসঙ্গে ঘুমাতো।
তো ও রাতের বেলা মানে সিম্পলি ভাই রাতের বেলা ওর আব্বু আর কি ডাইনিং এর লাইটটা অফ করতো এবং গেটটা অফ করে দিত। কিন্তু ও মাঝরাতে হঠাৎ করে দেখতো যে মাঝরাত লাইট রাতে আর কি ও দেখতো যে লাইটটা অন অ্যান্ড দরজাটা খুলে গেছে অ্যান্ড দরজার মধ্যে একজন একটা আননোন ফেনোমেনন আর কি মানে প্রবেশ করে লাইক সুটেড বুটেড ম্যান। আচ্ছা। একজন সুটেড বুটেড একজন ম্যান প্রবেশ করে, এসে তার কাছে এসে দাঁড়ায় অ্যান্ড কিছু একটা বিড়বিড় করে বলতে থাকে, বাট ও বুঝতে পারে না কি জিনিস। আচ্ছা। এরকম ঘটে থাকে। আর ও যেহেতু ছোট মানুষ, এই যে আননোন ফেনোমেনন এটার নাম দিয়েছিল ভালুটা। ভালোটা মানুষ ভালো নাম দিয়েছিল আর কি, ছোট মানুষ। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, তো এরকম আর কি ফ্রিকুয়েন্টলি ঘটতে থাকে অ্যান্ড ও হঠাৎ করে বলে ফেলে, ধরেন খেলছে হঠাৎ করে বলো যে আব্বু ভালোটা আমাকে ভয় দেখাচ্ছে, ভালোটা মারছে। এরকম বলতে থাকে, কেউ বিলিভ করে না, বিকজ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড থাকতেই পারে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তো এরপরে ভাই যে ঘটনাটা হয়, ও মাঝরাতে ঘুম থেকে যখন জেগে যায় হঠাৎ করে ও দেখে যে ওর উপর ওর একটা ক্লোন ওর উপর আর কি শুয়ে আছে। আর ঠিক সেই টাইমে ভালোটা যেটা আর কি ওই সুটেড বুটেড ম্যান সে আর কি আবার প্রবেশ করে ওই মানে ওর যে ক্লোন সেটার মাথাটা কেটে দেয়। অ্যান্ড একদিন পসিবলি সেটা রোজার মাস ছিল, সবাই থেকে করার জন্য উঠে যায়। অ্যান্ড ওই রকম টাইমে ও ঘুম থেকে উঠে যায় অ্যান্ড দেখে যে এদিকে ওর মতোই সাতজন এরকম। আর ওই ভালোটা যেটা আর কি সুটেড বুটেড ম্যান সেটা এসে 7 জনের মাথা কেটে দেয় অ্যান্ড আস্তে আস্তে সব ডিসেপারেট হয়ে যায়। আর তাছাড়া ভাই বাসার মধ্যে এমনি কিছু ঘটনা ঘটতে থাকে, লাইক ধরেন ফুলের টপ যেটা সব মানে ছাদের উপর, সেটা আজকে এক জায়গায় কালকে দেখা গেলো অন্য জায়গায়, আজকে রাইট সাইডে কালকে লেফট সাইডে। এটা ভাই চোর, যদি কোনো চোর আসে সে নিশ্চয়ই এরকম এদিক ওদিক করবে না, বা কোনো প্রাণী আসলে সেভাবে স্যুট করে রাখবে না সবকিছু। তো এরকম আর কি অনেক ছোটখাটো প্রবলেম হয়, লাইক ধরেন পিসি যে টেবিলে ছিল সেই টেবিল থেকে অন্য টেবিলে চলে যায়। এটা বেসিক্যালি ভাই ঘটা খুব উইয়ার্ড আর কি বিষয়টা। তো এরপরে ভাই যে জিনিসটা মানে কনফারেন্সটা আসে সেটা হচ্ছে ওর বাবা আর কি একদিন কারে যাচ্ছিল, ওর বাবা ড্রাইভার ড্রাইভ করছিল। তখন ওর ড্রাইভার যে সে হঠাৎ করে গাড়ি অনেক বেশি স্পিড আপ করে, আচ্ছা। অনেক স্পিড আপ করে অ্যান্ড ওর বাবা আর কি আস্ক করে ওকে যে কেন স্পিড আপ করলাম, মানে রিজন কি ফাঁকা আছে। তো সে আর কি অনেক টাইপের এক্সকিউজ দেয়। তো বাবা বুঝতে পারছে নো সামথিং ইজ রং এখানে, কারণ হঠাৎ করে এভাবে উত্তর দিচ্ছে না, একটা উত্তরও কনফিডেন্ট ছিল না। দেন নামার পরে ওকে আস্ক করে ড্রাইভারকে যে বল তুমি কেন এরকম হঠাৎ করে স্পিড আপ করলে গাড়ি পাঁচ রাস্তা থেকে। তো সে বলে যে আসলে স্যার বিষয়টা কেমন ছিল, আমি যখন লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম দেখলাম নিচে পিছনে আর কি একজন সুটেড বুটেড ম্যান, ওরকম উনিও দেখছেন এটা? হ্যাঁ, উনিও দেখেন ড্রাইভার এরকম সুটেড বুটেড ম্যান জাস্ট এখানে এক জায়গায় আছে লাইক পরের সেকেন্ডে সে অন্য জায়গাতে এরকম আর কি গাড়ির ব্যাক সিটে এদিকে ওদিক ঘোরাফেরা করছিল। এন্ড ভাই এইটা তার জানার কোনো প্রশ্ন আসে না, তার জানার কথা নেই, ইম্পসিবল ফর দ্য ড্রাইভার টু নো অ্যাবাউট দিস। তো এইটা জানার পর আর কি যে মানে যে আমার ফ্রেন্ডের বাবা সে আর কি বুঝতে পারছে না তার ছেলে যে ঘটনাগুলো মানে তার ছেলের সঙ্গে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো হয়তো বা অ্যাকচুয়াল মানে সেটা জাস্ট ইমাজিনেশন না। সো দেন আফটার দ্যাট আমি লোকেশনটার নাম বলছি না, একটা জায়গাতে যাই, একটা কবিরাজের কাছে, সে একটা সলিউশন দেয়। সলিউশন বলতে একটা নিম পাতা রস বা সামথিং লাইক দ্যাট একটা কিছু দেয়, আর এর ভিতরে কিছু ফল দেয়, ওইটা খাওয়ার পর আর আল্লাহর রহমতে উনি এখন মানে আমার ফ্রেন্ড এখন ঠিক আছে, যদিও তার সাথে কিছু ছোটখাটো ঘটনা ঘটে, বাট এই টাইপের ঘটনা ঘটেনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা বাবু ভাইয়ের কাছে যাবো। পরবর্তী ঘটনা যে ঘটনাটি আমার এখানে লেখা আছে, আমি ঘটনাটি আপনাদের সাথে পড়ে শোনাতে চাই। আচ্ছা, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের এখানে তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমার নাম এম আইফুর রহমান, আমি চট্টগ্রামে থাকি, পেশায় একজন সহকারী আইনজীবী। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমার স্টোরিটা আমি আমার বাবার মুখ থেকে শুনি। ঘটনাটি আজ থেকে 10-15 বছর আগে। আমার মামা ছিলেন যারা সবাই কাপড়ের বিজনেস করতেন। তো আমার মামার বাবা যিনি ছিলেন তিনি হঠাৎ করে একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার দেখানো হয়, সবাই এক পর্যায়ে ওনার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। এর কিছুদিন পর আমার মামা, যাকে আমরা সবাই আনিস মামা বলেই ডাকতাম, উনি একজন ব্যক্তির কাছ থেকে এক বৈদ্য সম্পর্কে আমাদের জানতে পারেন, আমাদেরকে জানান আর কি। এরপর মামারা কয়েকজন মিলে ঠিক করেন যে ওনারা ওই বৈদ্যর সাথে দেখা করবেন। বৈদ্য মানে জানেন তো, কবিরাজ ধরনের কিছু একটা। তো ওনারা কয়েকজন মিলে সেই বৌদ্ধর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। ওই বৌদ্ধ থাকতেন একটা পাহাড়ি মগদের এলাকায় এবং তিনি নিজেও একজন মগ ছিলেন।
তাই ওনাকে মগ বৈদ্যই বলে ডাকা হতো। আমার মামা ওনার সাথে দেখা করে ওনার পিতার রোগ সম্পর্কে জানান। সব জানার পরে ওই বৈদ্য তার মন্ত্র দেখার পর আমার মামাদের বলেন যে ওনার পিতার অন্য কোনো এক বৈদ্যর মাধ্যমে অমাবস্যার রাতের বেলায় একটা ছাদের উপর থেকে কোনো একটা ছাদের উপর থেকে পিতলের একটা থালার উপর বসে তাকে বান মারা হয়েছে এবং চিকিৎসা করতে মানে সেই স্পেসিফাই বলে যায় যে কোন ছাদ থেকে, এবং চিকিৎসা করতে হলে ওনাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ এত দূর থেকে পাহাড়ে বসে ওনার পিতার চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমার মামারা আর দেরি না করে বৈদ্যকে সাথে করে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর ওই দিন রাতে 2:30 নাগাদ চিকিৎসা শুরু করেন এবং আমার মামাকে বলা হয় যে একটা মিষ্টি কুমড়ার বীজ নিয়ে আসার জন্য এবং ওনাকে বাড়ির পিছনে একটা গর্তে পুঁতে দেওয়ার জন্য। ওনারা তাই করেন, বীজটিকে মাটিতে পুঁতে আসা হয়। এরপর বৈদ্য তার তন্ত্র সাধনা করতে করতে প্রায় 20 মিনিট পর আমার মামাদের বলেন যে এবার গিয়ে দেখে আসো বীজটিকে। তো ওনারা গিয়ে দেখেন যে বীজটি থেকে একটা চারা গাছ বেরিয়ে এসেছে। কি অদ্ভুত ব্যাপার না? মানে কিছুক্ষণ আগে যেটা পুঁতে দিয়ে আসা হয়েছে সেখান থেকে একটা চারা গাছ বেরিয়েছে। এরপর বৈদ্য আবারও তন্ত্র মন্ত্র পড়তে থাকেন এবং কিছুক্ষণ পর আবার আমার মামাদের বলেন যে যাও গিয়ে দেখে আসো ওই চারা গাছকে। ওনারা গিয়ে দেখেন যে চারা গাছে একটা লতা বেরিয়ে এসেছে। ওনারা সেটা দেখে বৈদ্যকে বলেন। এরপর উনি আবারও মন্ত্র পড়তে থাকেন এবং 1 ঘন্টা পরে আবারও তাকে পাঠানো হয় মামাকে, এবং ওনারা তখন গিয়ে দেখেন যে ওই লতায় একটা ছোট কুমড়া ধরে আছে এবং সেটাকে তিনি নিয়ে আসতে বলেন। পুরো ঘটনাটি আসলে 3-4 ঘন্টার মধ্যে ঘটে। কুমড়াটা নিয়ে আসার পর ওই বৈদ্য সেটাকে তার আঙুলের নখ দিয়ে 2 টুকরা করেন, আর তার 1 টুকরা আমার মামার বাবাকে খাওয়ানো হয়। এরপর আমার মামার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। আমার মামা অনেক রিকোয়েস্ট করে জানতে চেয়েছিলেন যে কোন ব্যক্তি বা বৈদ্য তার পিতাকে এই মেয়াদি বান মেরেছিলেন। সেটা অনেক জোরাজুরির পর উনি বলতে রাজি হন এবং বলেন যে আমি বলবো একটা শর্তে, যে ব্যক্তি তোমার পিতাকে বান মেরেছিল তাকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু তোমরা কেউ তাকে মারধর বা কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ওই মগ বৈদ্য, যিনি আমার মামার পিতাকে সুস্থ করেছিলেন, তিনি একটা পিতলের থালা নিয়ে সেটার ওপর একটা মানুষের হাড় দিয়ে পেটাতে থাকেন। এক সময় দেখা যায় বৈদ্য আমার মামার পিতাকে বান মেরেছিলেন তিনি এসে উপস্থিত হন এবং সবার কাছে ক্ষমা চান তার কাজের জন্য, এবং সেই সাথে তিনি ওয়াদা করেন যে তিনি আর কখনো কারো ক্ষতি করবেন না এবং এরকম কাজ তিনি আর কখনো করবেন না। যদি করেন তাহলে তারই ক্ষতি হবে। এরপর আমার মামার বাবা ওই মগ বৈদ্যকে বাবা বলে ডাকেন, মানে ওদের মাঝে একটা পিতা পুত্রের সম্পর্ক হয়ে যায়। আর মগ বৈদ্য চলে যাওয়ার সময় আমার মামার পিতাকে একটি জিন দিয়ে যান এবং বলেন যে ওই জিনের মাধ্যমে উনি মানুষের উপকারের জন্য কাজ করতে পারবেন। এটা ছিল মূল ঘটনা। এটা সত্য একটি ঘটনা ভালো লেগে থাকলে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন, আপনিও অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আমাদের যে ঘটনাগুলো আমরা এতক্ষণ ধরে আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। আরো হ্যালো আসসালামু আলাইকুম, আমি নাফি বলপার নাটক। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো, যে গল্পটা শেয়ার করতে চাই, সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আমার সাথে অনেক আগে থেকেই অনেক প্রবলেম আছে যেটা আমি ফেস করি। অনেক কাছে শেয়ার করেছি কিন্তু পজিটিভ কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো এটা হচ্ছে সঠিক ডেটটাও মনে নেই, 1 থেকে 2 বছর আগের হবে। আমি একদিন দুপুরে শুয়ে আছি যে বাসা বিছানায়, তো হঠাৎ করে চোখ খুলি। আর দুপুরে রাখি হয় যে আমার রুমটা হচ্ছে এমন যে আমার রুমে একটা খাট আছে, খাটের পাশে ড্রেসিং টেবিল, আর অপোজিটে কয়েকটা সোফা রাখা আছে, যেখানে কেউ বসলে বিছানা থেকে সেটা ভালো করে দেখতে পাবো, মানে আমার সামনের দিকে থাকবে সে। যাই হোক, তো আমি এখন বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে দুপুরবেলা আমার ঘুম ভেঙেছে। চোখ খুলে দেখি যে আমার সেই সোফাতে কে একজন বসে আছে। আমি ফার্স্টে ব্যাপারটা তেমন সিরিয়াস বা তেমন ভাবে নিলাম, জাস্ট দেখি যে একটা শেপ কালো সোফাতে বসে আছে। আমার মনে হয় যেটা ঘুমে চলে দেখছি আমি, তাই তেমন ভয় বা কিছু মনে আসছিল না। কিন্তু যখন আমি নিজেকে শিওর করলাম যে আসলে এটা কি আমার ঘুমের চোখে নাকি আমার স্বপ্ন নাকি রিয়েল লাইফে,
তো এই জন্য আমি একটু সময় নিলাম, কিছুক্ষণ নেওয়ার পরে আবার ভালো করে তাকালাম। তারপর দেখি যে না, এটা তো আমার স্বপ্ন বা আমার ভুল কিছু, এটা তো সত্যি আমার সামনে, শুধুমাত্র শেপ একদম পুরো কালো। মজার ব্যাপার এটাই যে তার গলা নেই, শুধুমাত্র গলার নিচ থেকে বডিতে আছে, উপরে কিছু নাই। এটা দেখার আমি প্রচন্ড ভয় পাই, অবাক হয়ে যাই যেটা কি হলো, আমি কি দেখলাম। এটা প্রায় 5 মিনিটের মতো আমার সামনে ছিল। তারপর কথা বলার ভাষা হারিয়ে ফেলাম। কাউকে যে ডাক দিব, পাশের রুমে মা আছে বা আপু আছে, কাউকে ডাক দিব সেটা বলার মতো আমার শক্তি আসছিল না। আমার মনে হচ্ছিল যে আমার গলা কেউ চেপে ধরে রাখছে, কথা বলতে পারছি না। তারপর এক সময় কিছুক্ষণ পরে চিৎকার করলাম, আমার আপুকে ডাকলাম, আপু আসলো। তারপর আমি বললাম যে আমি এরকম একটা জিনিস দেখলাম, ওই জায়গাতে ছিল। তো আপু আমাকে যে কথাটা বললো, এটা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। আপু বললো যে আমিও সেদিন শুয়েছিলাম এখানে, তো দেখি যে খাটের স্ট্যান্ডের উপরে কেউ একজন উপর হয়ে শুয়ে আছে, উপর হয়ে আছে। স্ট্যান্ডে পাটা ঝুলানো উপরের দিকে আর মাথাটা হচ্ছে নিচের দিকে, এরকম। আপুর সামনে চুল ছেড়ে দিয়ে উল্টো হয়ে ঝুলতেছে, আপুকে কেমন যেন ইশারা করতেছে, কাছে কাছে। তো আপু আমাদের ব্যাপারটা শেয়ার করেনি যে আমরা ভয় পাবো এই জন্য। তো এটা শুনে তো আমি আরো প্রচন্ড ভয় পাচ্ছিলাম যে কি হচ্ছে আমাদের সাথে, আমরা কি দেখলাম এটা। তো তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি, তারপর দেখাও যায়নি। তারপর থেকে আমার জীবনে নতুন কিছু প্রবলেম হয়েছে, যেটা আমি আপনাকে পরে শেয়ার করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।